সবাইকে স্বাগতম। আনটেনেরু লিমিটেডের পেজে আপনারা আমাদেরকে দেখছেন। আজকে লকডাউন শোতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ওয়ালিদ। আর প্রতি সপ্তাহে আমরা 3টা দিন হাজির হই। আমাদের দেশের শীর্ষস্থানীয় যারা শিক্ষাবিদ রয়েছেন, যারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং দেশের জন্য কাজ করছেন, তাদেরকে নিয়ে আমরা হাজির হই। শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি, শিক্ষার্থীদের গাইডলাইন, কিংবা এই যে পড়াশোনা করছে লকডাউনে নতুন করে একটা নতুন পরিবেশ, এই পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার মতো উপযোগী যেসব পদ্ধতি রয়েছে সেসব নিয়ে আমরা আলোচনা করি। আজকেও বরাবরের মতো আমার সাথে দুজন অতিথি হাজির হয়েছে এবং আমার সাথে রয়েছেন আমাদের অত্যন্ত পছন্দের জনপ্রিয় একজন শিক্ষক, এবং যার অভিভাবকত্ব নিয়ে আমরা আসলে সবসময় গর্ববোধ করি। সেরকম একটা প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে আছেন ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, এনডিসি পিএসসি, প্রিন্সিপাল, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। আমরা স্যারকে আমন্ত্রণ জানাবো। স্যার কেমন আছেন? শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। যারা শুনতে পাচ্ছেন এবং যারা দেখতে পাচ্ছেন সবাইকে আজকের এই অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাকে সানজানের পক্ষ থেকে এই অনুষ্ঠানে যোগ দিতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন বাংলাদেশে এডুকেশন নিয়ে যিনি কাজ করছেন, ফরেন এডুকেশন নিয়ে স্পেশালি, মনিরুল হক, সিইও, সানজেন এডু লিমিটেড। তাকেও স্বাগতম। মনির ভাই কেমন আছেন? ধন্যবাদ অলিত, তোমাকেও স্বাগতম। আজকের এই লকডাউন শুতে আবারও আমরা হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ ভালো আছি এখনো পর্যন্ত, ভালো থাকার প্রত্যাশায়। ধন্যবাদ। অবশ্যই আমরা বেশ ভালো থাকতে চাই, সবাইকে ভালো রাখতে চাই। স্পেশালি আমাদের আজকের যিনি গেস্ট, তার কথা তো বলবার কিছু নেই, আমরা তার কথা শুনবো। এবং তার কাছে একদম প্রথমে আমি জানতে চাইবো যে স্যার, একটা নতুন পরিবেশ, একদম নতুন একটা পরিবেশ, একটা যুদ্ধ চলছে, আপনার হাজার হাজার শিক্ষার্থী আপনার প্রতিষ্ঠানের, তাদের কি ধরনের রেসপন্স পাচ্ছেন? অভিভাবকদের কাছ থেকে কি ধরনের নতুন সময়, কি ধরনের প্রশ্ন উত্তর জিজ্ঞাসা পাচ্ছেন, একটু শুনতে চাই বর্তমান সময় নিয়ে। যেহেতু একেবারে পরিবর্তিত পরিস্থিতি, আমরা আসলে করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে বা এবং এটা এত দীর্ঘ সময় ধরে বন্ধ হয়ে যাবে, এটা আসলে কারোই আকাঙ্ক্ষিত ছিল না, এটা অনাকাঙ্ক্ষিত পরিবেশ। তো প্রাথমিকভাবে আমরা শিক্ষার্থী এবং অভিভাবকদের একটা ধারণা ছিল যে কিভাবে তারা এই সময়টা অতিবাহিত করবে, কারণ ইনিশিয়ালি মনে হয়েছিল যে এটা হয়তো বা 10-20 দিন বা 1 মাসের মতো হবে। ফলশ্রুতিতে প্রথম দিকে শিশুরা এটাকে একটা ছুটি হিসাবে নিয়েছিল। পরবর্তীতে যখন এটা বৃদ্ধি পেতে শুরু করে তখন সবাই একটু উঠে চড়ে বসছে যে এত দীর্ঘ সময় ধরে যদি অধ্যয়নের সাথে না থাকে, পাঠ্যক্রমের সাথে না থাকে, তাহলে বাচ্চারা পিছিয়ে পড়ছে। তো আমি আমার প্রতিষ্ঠানের শুরু থেকেই, সেই 17ই মার্চ থেকেই আমরা আসলে যখন সিদ্ধান্ত হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, তখনই আমরা আমাদের বিভিন্ন শ্রেণীর ক্লাস টিচারদেরকে আমরা তখনই বলে দিয়েছি যে আগামী 3 দিনের মধ্যেই আপনারা বাচ্চাদেরকে হ্যান্ড নোট আকারে, অর্থাৎ ক্লাস নোট আকারে আপনারা দেয়া শুরু করুন। ফলে 3 দিনের মাথায়, অর্থাৎ 20 তারিখ থেকে আমরা 20শে মার্চ থেকেই আমরা বাচ্চাদেরকে ক্লাস নোট আকারে, হ্যান্ড নোট আকারে দেয়া শুরু করেছি, বা লেকচার নোট যেটাকে আমরা বলি। পরবর্তীতে যেটা দেখা গিয়েছে যে হ্যান্ড নোট ইজ নট সাফিসিয়েন্ট, বিকজ ক্লাসের তো আসলে পরিপূরক এটা হতে পারে না, কারণ স্বাভাবিকভাবেই ক্লাসে এক স্টুডেন্টের সাথে শিক্ষকের যেভাবে বুঝার বিষয়টা আছে, যার ফলে অভিভাবকরা আশা করতে শুরু করলেন যে তারা একটা প্রেজেন্টেশন বা ক্লাসের লেকচার যদি তারা পায় তাহলে ভালো হবে। ফলশ্রুতিতে আমরা এটাও শুরু করে দিলাম। আমরা একেবারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যেভাবে হয় বা লেকচার, ক্লাসের লেকচার যেভাবে হয় সেভাবে দেয়া শুরু করলাম, এবং রেসপন্স হচ্ছে খুবই ভালো। এবং এর ফলশ্রুতিতে আমরা দেখলাম যে বাচ্চাদের পড়াশোনার প্রতি যে আগ্রহ সেটা আবার ফেরত এসেছে। এবং সবশেষে যেটা আমরা করেছি
এর পাশাপাশি আপনারা নিশ্চয়ই অবহিত আছেন যে সংসদ টিভিতে বা পুরা বাংলাদেশের বাচ্চাদের সবার জন্যই মাধ্যমিক পর্যায় পর্যন্ত দেখানো হচ্ছে। সেই সংসদ টিভিটার আবার একটা স্টুডিও আমাদের কলেজে আছে এবং আমাদের টিচাররা সংসদ টিভিতে নিয়মিত পাঠদান পাশাপাশি করছিলেন। এবং সবশেষে যেটা করছি এখন, যেভাবে আমরা লাইভে আছি, বাচ্চাদেরকে লাইভ ক্লাসের ব্যবস্থা করেছি। এটাতে আমাদের আইসিটি ডিভিশন, সরকারের আইসিটি ডিভিশন, তারা আমাদেরকে একটা প্রজেক্ট দিয়েছে স্টার্ট আপ বাংলাদেশের মাধ্যমে। সেটার মাধ্যমে আমরা সরাসরি বাচ্চাদেরকে ক্লাস, অর্থাৎ একজন টিচার পড়ান, 50 থেকে 60 জন বাচ্চা সরাসরি উপস্থিত থাকে, অনলাইনে টিচার ক্লাস নেন এবং সব ক্লাসটার লেকচার দেওয়ার পরে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশনে বাচ্চারা বুঝে নেয় এবং এটা রেকর্ড করা থাকে। এই রেকর্ডেড কপিটা আবার ওই ক্লাসেরই অন্যান্য বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হয়, অর্থাৎ যদি কেউ মিস করে তাহলে সে আর মিস করার কোনো সুযোগ থাকে না, সে পরবর্তীতে সেটা দেখে নিয়ে সে তার কোশ্চেন এবং উত্তরগুলো পেয়ে যায়। এবং দ্য রেসপন্স ইজ অ্যাজ গুড অ্যাজ 97%। আমাদের 97-এর উপরে বাচ্চারা পড়াশোনার সাথে সম্পৃক্ত আছে এবং গার্জিয়ান তারাও এটা অ্যাপ্রিশিয়েট করছে। চমৎকার ইনিশিয়েটিভ আমার মনে হয়, এবং আমরা সত্যি এরকম একটা পরিস্থিতিতে এতগুলো সাপোর্টের কথা আপনি বলবেন, সংসদ টিভি, তারপরে হচ্ছে ফেসবুক লাইভ বা সোশ্যাল মিডিয়া থেকে যে ধরনের লাইভ লিঙ্ক এবং ইনস্ট্যান্ট ক্লাসের সাপোর্ট দেয়া। স্যার, এই ব্যাপারগুলো খুবই আমাদের জন্য চমকপ্রদ। নতুন সময় আমরা এই যুদ্ধটাকে এভাবে ফেস করতে পারবো আসলে ভাবিনি। আরো ভালো লাগছে ডিআরএমসি থেকে সরাসরি স্টুডিওর ব্যবস্থা করা হয়েছে, যেটা টিভিতেও প্রচার হচ্ছে। এটা অবশ্যই শিক্ষার্থীদের জন্য ভালো লাগার একটা ব্যাপার। পাশাপাশি স্যার, আমি আপনার কাছ থেকে, আপনি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পাশে কাজ করে যাচ্ছেন তাদের নিয়ে, আমি একটু জানতে চাই, যেসব এলাকায় আমাদের এখনো বিদ্যুতায়ন বা নেটওয়ার্ক সেভাবে পৌঁছায়নি, একটু রিমোট এরিয়া, সে ধরনের অনেক শিক্ষকরা হয়তো দেখছেন আমাদেরকে বা পেজে মোবাইল থেকে দেখছেন, তারা কিভাবে এটা ফেস করতে পারে স্যার? আপনার কাছ থেকে খুব শর্টলি জানতে চাই। শুরুতে আমি বলেছি যে যদি আমরা জুম বা এরকম লাইভ করি তাহলে আমাদের একটু হাই স্পিড ইন্টারনেট লাগে, যেটা ইতিমধ্যে আমরা উচ্চ পর্যায়ে, ইভেন আমাদের যে মিনিস্টার লেভেলে, আমাদের সচিব লেভেলে আমরা সবাই মিলে একটা জুম কনফারেন্সের মাধ্যমে, মিটিং এর মাধ্যমে আমরা কিছু প্রস্তাবনা সরকারের কাছে রেখেছি, যাতে ইন্টারনেটের কস্ট কমানো হয়, অ্যাটলিস্ট এডুকেশনের ব্যাপারে। এছাড়া আমরা যেটা করেছি, যে যেহেতু আপনি খেয়াল করেছেন যে আমি বলেছি বলার সময় যে আমরা লাইভ টেলিকাস্ট, যারা যেসব বাচ্চারা নিতে পারছে না তাদের ডিভাইসের কারণে বা তাদের ইন্টারনেট স্পিড কমার কারণে বা বিদ্যুৎ চলে গেছে সেই কারণে, তারা কিন্তু রেকর্ডেড কপিটা পাচ্ছে পরে। এবং রেকর্ডেড কপিটা আপনারা জানেন যে রেকর্ডেড কপিটা দেখতে কিন্তু আমাদের লাইভের চেয়ে মেগাবাইট বা আপনার যে ইন্টারনেটের স্পিড কম হলেও চলে। সো সে পরবর্তীতে সেটা দেখে নিতে পারছে বা ডাউনলোড করে নিতে পারছে। আর আমরা আরেকটা উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে যে আমাদের যারা আপনার প্রান্তিক বা আমাদের যারা, আমি যদি বলি যে অসচ্ছল যেসব গার্জিয়ান আছেন, যারা কোনো কারণে তার বাচ্চাদের কাছে ভালো ল্যাপটপ, ভালো মানের ল্যাপটপ বা ভালো মানের একটা অ্যান্ড্রয়েড ফোন বা একটা ফোন দিতে পারছেন না, তাদের জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি যে তাদেরকে আমরা সুলভ মূল্যে এবং কিস্তিতে আমরা এই গ্যাজেট, ইলেকট্রনিক গ্যাজেটগুলো আমরা দেওয়ার ব্যবস্থা করছি। এবং এ ব্যাপারে আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং আইসিটি ডিভিশন তারাও আমাদের হেল্প করছে। সো অচিরেই আমাদের গার্জিয়ান যারা আছেন তারা তাদের বাচ্চাদের হাতে অ্যাটলিস্ট কিছু একটা দিতে পারবেন। আর সামগ্রিকভাবে দেশের কথা যদি বলেন, যে দেশে তো সব জায়গায় ইন্টারনেট 3G বা 4G নেই বা বিদ্যুৎ ওরকম ভাবে নেই। তো আমি আমার কলেজের কথা বলি, আসলে বিদ্যুৎ কিন্তু আসলে এখন বাংলাদেশের নেই এমন কোনো দেশ, মানে এমন কোনো গ্রাম পাওয়া যাবে না। কতক্ষণ থাকে সেটা হয়তোবা যারা আছেন তারা ভালো বলতে পারবেন, কিন্তু সব জায়গায় আছে। আর ইন্টারনেটের বা আপনার মোবাইল ফ্যাসিলিটিস কম বেশি সব জায়গায় আছে। কারণ আমার এই যেহেতু এটা রেসিডেন্সিয়াল মডেল, আপনারা জানেন যে আমার এখানে ঢাকা শহরের পাশাপাশি বাংলাদেশের
সকল জেলার বাচ্চারাই এখানে থাকে। আমি গত সপ্তাহে একটা পরীক্ষা নিয়েছি, 5 দিন ধরে একটা পরীক্ষা নিয়েছি, 5টা দিন 5টা সাবজেক্টের উপরে। তো এই পরীক্ষায় আপনার অ্যাটেন্ডেন্স ছিল 97 এর উপরে। তো 97 এর উপরে তার মানেটা হচ্ছে যে আমার যে প্রান্তেই থাকুক না কেন দেশের, সে পার্টিসিপেট করতে পেরেছে। তো এই ক্ষেত্রে আমি যেটা একটু আপনাদেরকে জানাতে চাই, অন্যান্য কলেজকে যারা যদি কেউ উপস্থিত থাকেন, যে আমরা সময়টা বেছে নিয়েছি সন্ধ্যার পরে, বিকজ আমাদের বাচ্চাদেরকে কিন্তু আমরা বা আমাদের বাবা মারা মোবাইলটা হাতে দিতে চায় না, বা তার ভালো মোবাইলটা বা ভালো ল্যাপটপটা ক্লাস 3, 4, 5, 6 এর বাচ্চাকে দিতে চায় না। তো ফলে আমরা সময়টা রেখেছি সন্ধ্যা 7:30টার পরে, যাতে বাবা মার উপস্থিতিতে সে তার পড়াশোনাটা করতে পারে, এবং বাবা মা চলে গেলে বাবা মার সাথে মোবাইলটা নিয়ে যায়। ফলে বাচ্চারা সোশ্যাল মিডিয়ার যে খারাপ দিকগুলা সেগুলা ইউজ করার কোনো সুযোগ তাদের থাকে না। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, আমি আসলে যত শুনছি তত মুগ্ধ হচ্ছি যে আপনি এত সুন্দর করে বলছেন, এবং আমাদের আসলে যে সদিচ্ছা থাকলে সক্ষমতা এমনি তৈরি হয়ে যায়, সেই ব্যাপারগুলো মনে হয় আপনার প্রশ্ন থেকে অনেকেই উত্তর থেকে বুঝতে পেরেছেন। আর আমি প্রত্যাশা করব আপনার প্রতিষ্ঠানের মতো সবগুলো প্রতিষ্ঠানই এরকম এগিয়ে আসবে ল্যাপটপ দেয়া বা ডিভাইস গুলো প্রোভাইড করার জন্য, কিংবা এই যে বললেন হয়তো প্রোডাক্ট গুলো দেয়া লাগছে না, কিন্তু সন্ধ্যার সময় ক্লাসগুলো নেয়া, মানে একটা সুইটেবল মোমেন্টে তাকে নিয়ে আসা, যখন গার্ডিয়ানও সাথে থাকবে, তারাও বুঝতে পারবে যে আমার সন্তান কি শিখছে, আসলে আদৌ শিখছে কিনা। তো আমি একটু, আমাদের অন্য আরেকজন গেস্ট আছেন, মনিরুল হক, এডুকেশন কনসালটেন্ট, যিনি এডুকেশন নিয়ে কাজ করেন, ওনার কাছে যাব। মনিরুল ভাই, আপনি প্রচুর বিদেশি শিক্ষার্থীদের নিয়ে কাজ করছেন, দেশ বিদেশে ঘুরেছেন, প্রায় 100 দেশে আপনি ঘুরেছেন। আপনার অভিজ্ঞতায় আমাদের লকডাউনের প্রেক্ষাপটে একটা দূরশিক্ষণ পদ্ধতি বাংলাদেশে এলো, এই পদ্ধতিটার প্রয়োগ বাইরে আপনি পূর্বে দেখেছেন কিনা, বা আমরা যেভাবে করছি সেখানে কোনো সমন্বয়ের প্রয়োজন আছে কিনা, একটু বলবেন। ধন্যবাদ ওয়ালিদ, এবং আমি ব্যক্তিগতভাবে স্যারকে আসসালামু আলাইকুম জানাচ্ছি, এবং স্যারের কথাগুলো শুনছিলাম, মুগ্ধ হয়ে শুনছিলাম। বাস্তবতা হলো আমরা আমাদের দেশ এবং সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে, তারই ফলশ্রুতিতে একটা প্রমাণ আজকের এই লকডাউন থেকে। এই যে আমরা যে আজকে কথা বলতেছি, 3 জায়গা থেকে কথা বলছি, আমরা কিন্তু লকডাউন না হলে কিন্তু এটা আমরা চিন্তা করতাম না। আইদার হয়তো বলতাম স্যার আপনার অফিসে একটু আসতে চাই, ওই 1 কাপ চা খাবো, একটু কথা বলবো, অথবা অন্য কোথাও তুমি যদি স্টুডিও হইতা যে তুমি ওই টিভি চ্যানেলের ওই স্টুডিওতে আসতে হবে। সো এই যে একটা কমিউনিকেশনটা, এটা আমার মনে হয় এটা অনেক আগেই আসতো, আগে আসা উচিত ছিল, বাট হয়তো বা লকডাউনের কারণে এটা এখন আসছে। বাট দিস ইজ ফ্যাক্ট, পৃথিবী কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। ইভেন দেখো আমাদের ঢাকা শহরের কথাও যদি চিন্তা করি, যে একটা যেই পরিমাণ আমরা ট্রাফিকের মধ্যে থাকি, অনেক কিছু কিন্তু আমরা অনলাইনে করা উচিত, কারণ তাহলে কিন্তু আমরা ট্রাফিক ব্যবস্থা কিন্তু কিছুটা হলে কমাতে পারি। সাপোজ এক্সাম্পল, ধানমন্ডি থেকে একজন লোক যদি গুলশান যায়, তাহলে কিন্তু তার অফিসের ওই দিনটা কিন্তু মাটি হয়ে যায়, মিটিং শেষ করে। তো আলটিমেটলি যদি ছোটো ছোটো কাজগুলো যদি আমরা এই অনলাইনটা, আমি বিশ্বাস করি যে আজকের যে স্টার্টিংটা হচ্ছে সেটা কিন্তু ভবিষ্যতে কিন্তু কিছু না কিছু প্রয়োগ হবে। এবং এই যে ধরো টেকনোলজির যে প্রবলেমগুলো, তুমি নিজেও অনেক দিন যাবৎ প্রোগ্রাম করতেছো, মাঝে মাঝেই দেখতেছো যে কেউ একজন প্রোগ্রাম থেকে হারিয়ে যাচ্ছে, কেউ নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে, হোয়াটএভার। দেখো আস্তে আস্তে কিন্তু টেকনোলজি কিন্তু বাড়তেছে, প্রযুক্তি কিন্তু হচ্ছে। একটা সময় ছিল দূরশিক্ষণ পদ্ধতি, ইভেন অনলাইন ক্লাসটা কিন্তু এটা নতুন না, অনলাইন ক্লাসটা পৃথিবীতে অনেক আগে থেকেই চলে, বাট সেটা হতো সীমিত আকারে এবং কিছু কিছু ব্যাপারে, সব কিছু তো অনলাইনে পসিবল না। স্যার যেমন অনেক সুন্দর একটা কথা বলছে যে আমাদের গভর্নমেন্ট আইটিসি মন্ত্রণালয় যেভাবে আমাদেরকে ইনিশিয়েটিভ দিয়েছে, স্যারেরা একটা স্টুডিও যেহেতু আছে এবং যেহেতু সংসদ টিভিতে ক্লাসগুলো হচ্ছে, স্যার এটা আরও ভালো বলতে পারবে। তো এই যে প্রয়োগটা অ্যাকচুয়ালি আমাদের, যদিও স্যার বলছে যে ইলেকট্রিসিটি সব জায়গায় আছে, তারপরে কিন্তু আমাদের যে নেটওয়ার্ক যে ফ্রিকোয়েন্সিটা, সেটা আসলে আমরা সব জায়গায় পৌঁছাইতে পারি না। সাপোজ এক্সাম্পল, আমরা ঢাকাতে মোটামুটি আমরা বেশ ভালোই চলে যাই, তারপরেও কিন্তু আমাদের প্রবলেম হয় যদি আমরা ওয়াইফাই ছাড়া যদি অন্য কিছু ইউজ করি, যখন মোবাইল ইউজ করি, তখন একটু হইলেও আমাদের জন্য চ্যালেঞ্জ হয়। বাট আলটিমেটলি আমাদের যে যারা একদম পুরা ভিলেজে থাকে, গ্রামে থাকে,
আমি মনে করি এই লকডাউনটা তাদের জন্য কিছুটা হলেও ক্ষতির কারণ। এবং যেহেতু এই প্রক্রিয়াটা আজকের যে এই সিচুয়েশনটা আমরা প্রত্যেকেই বিশ্বাস করতাম যে হয়তো বা এটা 15 দিনের জন্য আসছে অথবা 1 মাসের জন্য আসছে। প্রথম 1 মাস কিন্তু আমার মনে হয় সবারই ভালো লাগছে, যে এনজয় হয়েছে, স্টুডেন্টরাও কিন্তু খুব খুশি হয়েছে যে একটু ছুটি হয়ে গেল মনে হয়। বাট ভেরি আনফর্চুনেটলি যখন এটা যাচ্ছে না তখন কিন্তু এখন কিন্তু আমাদের আমি বিশ্বাস করি যে স্টুডেন্টদেরও কিন্তু মেধা বিকাশ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনলাইন ক্লাসটা যদিও হচ্ছে এটা অনেকটা যেমন গ্রামে বলে না যে জোড়াতালির ব্যাপার, এটা কিন্তু অনেকটা জোড়াতালির ব্যাপার। অনলাইন ক্লাসটা কখনো কিন্তু পারফেক্ট হতে পারে না। অনলাইন ক্লাসটা হচ্ছে বা এটা হচ্ছে এটা একটা সাময়িক একটা সলিউশন, বিশেষ করে স্টুডেন্টদের জন্য, বিশেষ করে ইয়াং স্টুডেন্টদের জন্য। এটা সিনিয়র লেভেলে যখন হয়ে যায়, যখন মাস্টার্স পিএইচডি হয়ে যায়, তখন কিন্তু অনলাইন কোনো ম্যাটার না, তারা কিন্তু সেটাকে নিতে পারে। আর স্টুডেন্টরা কিন্তু করে কি, স্টুডেন্টরা হচ্ছে স্কুলে যায়, সে চিন্তা করে তার বন্ধু কি করছে, তার বন্ধু কি টিফিন আনছে, একটা ফ্রেন্ডশিপ, একটা রিলেশন, ওইখান কিন্তু খেলাধুলা হবে, এটা হবে। যেমন স্যারের বিশাল ক্যাম্পাস এবং হিউজ খেলাধুলার ব্যবস্থা আমি জানি যতটুকু, তো অনেক সুন্দর বিউটিফুল, এবং স্টুডেন্টরা কিন্তু এনজয় করতে করতে কিন্তু স্টাডিটা করে। যখন এটা অনলাইনে চলে আসে তখন আলটিমেটলি কিন্তু এটা বড় ধরনের বাধাগ্রস্ত হয়। তো তারই প্রেক্ষিতে তুমি যেটা প্রশ্নটা করছিলে যে ইন্টারন্যাশনালি, নট অনলি ইন্টারন্যাশনালি, বাংলাদেশেও হয়, এটা অনলাইন ক্লাসটা আগে থেকে ছিল হচ্ছে চলে, কিন্তু সেটা আকারটা খুবই সীমিত। এরকম স্কুলের স্টুডেন্টরা, আমার বাচ্চা প্লে গ্রুপে পড়ে, ওর যে অনলাইন ক্লাস হবে সেটা চিন্তা করিনি, চিন্তা করছে হয়তো মাস্টার ডিগ্রি পিএইচডি লেভেলে হতে পারে। তো এইটাই হচ্ছে মেন ব্যাপার, এটা পৃথিবীতে আগে থেকে ছিল। বাট আমার মনে হয় এখন থেকে নেক্সট যে একটা স্টেপ শুরু হচ্ছে, আমি বিশ্বাস করি প্রত্যেকে কিন্তু এখন অনলাইনের জন্য প্রিপেয়ার থাকবে। এবং হচ্ছে আজকের যে মানে ইন্টারন্যাশনালি সারা পৃথিবী যেভাবে অনলাইনের মধ্যে ঝুঁকছে, এটা হয়তো বা আগামী 10 বছর পরে যা হয়তো, এখন কিন্তু লকডাউনে কিন্তু এই কয়েকদিনে তা হয়ে গেছে। ধন্যবাদ অলিদ। ধন্যবাদ মনিরুল ভাই, আপনার কাছ থেকে উত্তরটা আমি পেলাম, কিন্তু তারপরেও আমার আরো একটা কোশ্চেন মনে জাগলো, এবং আমি যেহেতু আমাদের শ্রদ্ধা একজন শিক্ষককে পেয়েছি, অতএব শিক্ষককে পেলে তো ছাত্ররা প্রশ্ন করবেই। আমি স্যারের কাছে জানতে চাইবো, স্যার আমরা কি খুব দ্রুত সময়ের মধ্যে পুরো শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর মতো একটা প্রক্রিয়া চলে যাচ্ছে কিনা এই অনলাইন ক্লাসের থ্রুতে, অথবা আপনারা কি ভবিষ্যতে এমন কোনো পদ্ধতি আসছে যে আমরা অনলাইনেই প্রোগ্রামগুলো শেষ করব, এরকম কিছু চলে আসতেছে কিনা, এরকম কোন একটা সম্ভাবনা আছে কিনা? ধন্যবাদ প্রশ্নের জন্য। প্রথমেই হচ্ছে যে আমি মনিরুল হক সাহেবের কথার জের ধরে বলি যে উচ্চ শিক্ষার ক্ষেত্রে অনলাইন এটা সামাল দেওয়া যায়, কিন্তু আমার প্রাথমিক এবং মাধ্যমিক আপ টু উচ্চ মাধ্যমিকেরও কিছু ক্ষেত্রে আসলে অনলাইন এটা স্কুল বা কলেজের পরিপূরক হতে পারে না। কারণ এখানে শুধুমাত্র যে তারা পাঠ্যক্রম বা পাঠ্যসূচির সাথে পড়াশোনা করে তাই না, এর সাথে অন্যান্য অনেক বিষয় আছে। তারা আরো 10টা ছেলের সাথে মিশে 10টা ছেলের সম্পর্কে জানে, তাদের বন্ধুত্ব হয়, তারপরে একসাথে খেলাধুলা করে, প্রতিযোগিতামূলক মনোভাব হয়। সো এই জিনিসগুলা কিন্তু অনলাইনে সামগ্রিকভাবে দেয়া সম্ভব না। আর উনি আমাদের কলেজের বিশাল মাঠের কথা বলেছেন, তো এই মাঠগুলাতে যে বাচ্চাদের যে কোলাহল, ওদের খেলাধুলা, ওদের যে বিচরণ, এই বিচরণের সুযোগটা ওরা পাচ্ছে না, বিকজ তারা এখন 4 দেয়ালে বন্দী বলা যায়। তো সেক্ষেত্রে আসলে অনলাইনটা আসলে পরিপূরক হবে না। তবে আমরা এই লকডাউনের সময় একটা বিষয়ে আমরা বুঝতে পেরেছি যে আমাদের এই ধরনের ক্রাইসিস মোমেন্টে যাতে আমাদের সমস্যা না হয়, সে কারণে আমাদের শিক্ষাক্রমে এবং পাঠ্যক্রমের কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা একটু যাতে আমরা দ্রুত শিফট করতে পারি ব্যবস্থা থাকা উচিত। যেমন আমি বলি যে ক্লাস 3, 4, 5 এর বাচ্চা, তাকে আমরা যেভাবে পরীক্ষা নেই নর্মাল স্কুল টাইমে, সেই পরীক্ষার সময় সে হাতে লিখে তারপরে খাতার মধ্যে পূরণ করে জমা দিচ্ছে। বাট যখন এটা অনলাইন ভিত্তিক হচ্ছে, তাকে আমি সেই হাতে লেখার সুযোগটা দিচ্ছি না, অর্থাৎ সে কিন্তু হাতে লেখার সেই সুযোগটা কম পাচ্ছে। তো সেক্ষেত্রে তাকে আমরা হয়তো কুইজ টাইপ কোশ্চেন দিচ্ছি,
বা তাকে হোমওয়ার্ক টাইপ দিচ্ছে যেটা সে পরবর্তীতে জমা দিচ্ছে। বাট এই যে একটা প্রেশার দিয়ে কাজটা করানো, যেটা স্কুলের পরীক্ষার হলে যেটা সম্ভব বা স্কুলে ক্লাস ওয়ার্কের সময় সম্ভব, সেটা কিন্তু সম্পূর্ণভাবে বিশেষ করে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে সম্ভব হয় না। সে কারণে আমি বলবো যে আমরা যাতে দ্রুত যদি এই ধরনের ক্রাইসিসের ক্ষেত্রে দ্রুত পরিবর্তন করতে পারি বা এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের কোশ্চেন যে প্যাটার্ন, যেভাবে আমাদের পিইসি বা জেএসসি পরীক্ষা হয়, সেইখানের কোশ্চেন প্যাটার্নের ক্ষেত্রে কিছু যেমন রচনামূলক ছাড়া আমরা করি না, কিন্তু রচনামূলক যদি আপনি এখন এক ক্লাস 8-এর বাচ্চাকে বা ক্লাস 5-এর বাচ্চাকে বলেন যে তুমি গরুর রচনা টাইপ করো, সে অনেক সময় নিয়ে ফেলবে, বিশেষ করে যদি বাংলায় তাকে টাইপ করতে বলা হয়, তো যেটা আসলে সম্ভব না। বাট আমরা আবার এটাও দেখেছি যে আমরা যদি সে হাতে লিখে ছবি তুলে এটা পোস্ট করে দিল, তাহলে আবার টিচার দেখতে পায়। টিচারদের আবার একটা নতুন ধরনের অভিজ্ঞতা হচ্ছে যে টিচাররাও কিন্তু তারা এই নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে তাদেরও সমস্যা হচ্ছে, বিকজ আপনারা জানেন যে আমাদের বাচ্চারা কিন্তু আমাদের অনেক টিচারদের চেয়ে এই সকল ইলেকট্রনিক গ্যাজেট ইউজের ব্যাপারে তারা অনেক বেশি স্মার্ট, দে আর স্মার্টার দেন আস। সো তারা যত সহজে একটা জিনিসের সাথে খাপ খাইয়ে নিচ্ছে, আমাদের টিচারদের কিন্তু একটু সমস্যা হচ্ছে। সো তাদের ট্রেনিং এর ব্যাপারটাও আসলে চলে আসে যে তাদেরকেও আমাদেরকে রেডি করতে হবে যে আমাদের এই যে একবিংশ শতাব্দীর যে চ্যালেঞ্জ, সেটা মোকাবেলা করার জন্য প্রস্তুত হওয়া। সর্বোপরি আমি যেটা বলবো যে আমাদের আসলে সব ধরনের প্রস্তুত থাকা ভালো, যাতে আমরা এই ধরনের লকডাউন বা এই ধরনের যে কোনো সমস্যা খুব সহজেই মোকাবেলা করতে পারি। ধন্যবাদ। অবশ্যই যারা বন্ধুরা আমাদের দেখছেন এবং ডিআরএমসি শিক্ষার্থী যারা, অর্থাৎ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী যারা, তারা নিশ্চয়ই আমাদেরকে দেখছেন, এবং আমি তাদেরকে বলবো শুধু তারা নয়, বাংলাদেশের যেই প্রান্ত থেকে, বিশ্বের যে প্রান্ত থেকে যে সকল অভিভাবক এবং শিক্ষার্থীরা দেখছেন, তাদেরকে আবারও স্বাগতম যারা এই মুহূর্তে জয়েন করেছেন আমাদের সাথে। আজকে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, এনডিসি পিএসসি, প্রিন্সিপাল, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। স্যারকে আমরা পেয়ে আজকে অত্যন্ত আনন্দিত। পাশাপাশি রয়েছেন এডুকেশন স্পেশালিস্ট মনিরুল হক, সিইও, সানজেন এডু লিমিটেড। আমরা দুজন গেস্টের কাছে লকডাউন সম্পর্কিত সবকিছু জানতে চাইছি। প্রশ্ন উত্তরে যাব, দেখবো কারা কারা কি ধরনের প্রশ্ন করেছেন। আমাদেরকে অনেক রকম প্রশ্ন আমার কাছে এসছে। মোহাম্মদ মুর্তজা স্যারকে সালাম জানিয়েছেন। আমি একটু স্যার কমেন্ট গুলো নিয়ে নিচ্ছি একে একে। একজন প্রশ্ন করেছেন, সালাম জানিয়েছেন মোহাম্মদ মুর্তজা। ফারহান আফরিন জেসমিন সালাম জানিয়েছেন, অনেকেই সালাম জানিয়েছেন। আনিকা, আরিফা, সীমা, শাহরিয়ার, অয়ন, নূর আলদিন সাদি, তুহিন মৃধা, রেহনুমা হোসেন, সাফরিন ইসলাম, নাদিরা মুক্তা। ওকে, মোহাম্মদ ইসলাম লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, হোপফুলি ইউ আর ওয়েল, আল্লাহ ব্লেস ইউ, রেসপেক্ট ইউ অল, আমিন। নাদিরা মুক্তা লিখেছেন, স্যার আসসালামু আলাইকুম, খুব ভালো লাগছে কথা শুনছি। আব্দুস সামাদ লিখেছেন, হ্যাপি টু সি ইউ স্যার, I have a question about on your exam and online result managed for developing your website. Student can log in there and submit exam paper photo like as weekly exam and see the result in it. Okay, আরো লিখেছেন বিথি বিশ্বাস, মেরাজুল ইসলাম, ওয়াজি তৌফিক, নুসরাত আফরোজ, সুলতান মাহমুদ, জিলুর রহমান, রোকেয়া, আশিয়া, মুশফিকুর, লাবিব, অনেক 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 কমেন্ট। আফনাফ, আবিব। আরো একজন প্রশ্ন করছে, আমাদের কলেজে যে ফিল্ডটার জন্য কলেজ বিখ্যাত, ওইখানে আমরা 5 মাস ধরে যাইতে পারিনি। ওকে, শেখ সাদি লিখেছেন। ওকে, ভালোবাসার 52 একর, অনেক অনেক কোশ্চেন। আমি সবার কোশ্চেনে যাব। আমি একটু স্যারের কাছে আবারও যেতে চাই। স্যারের প্রিয় শিক্ষার্থীরা অনেক প্রশ্ন করছেন। এক্সাম নিয়ে একটা প্রশ্ন এসছে যে আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এক্সাম চালু করবেন কিনা, একজন গার্ডিয়ান সম্ভবত লিখেছেন। সেই ধরনের ফ্যাসিলিটি আসছে কিনা? এক্সাম আমরা অলরেডি কিন্তু এক্সাম নিয়েছি। আমরা গত 15 তারিখ পর্যন্ত এক্সাম নিয়েছি। একটা আমাদের ক্লাস টেস্ট ছিল, আমাদের 2টা ক্লাস টেস্ট হয়। তো 2টা ক্লাস টেস্টের মধ্যে প্রথম ক্লাস টেস্টটা আমরা মার্চ মাসের আগে নিতে পেরেছিলাম। দ্বিতীয় ক্লাস টেস্টটা আমাদের নেয়ার কথা ছিল মে মাসে। তো এই লকডাউনের কারণে আমরা
মে মাসে নিতে পারিনি, বাট আমরা এই 7 থেকে 15 জুন আমরা সেই ক্লাস টেস্ট 2 যেটা সেটা নিয়েছি, এবং এটা নিয়েছি আমরা যে প্ল্যাটফর্মটা ইউজ করেছি গুগল ক্লাসরুম, সেটাতে বাচ্চারা পার্টিসিপেট করেছে, এবং অ্যাভারেজে বাচ্চাদের অ্যাটেন্ডেন্স ছিল 97.5 উপরে। তো ক্লাস কিন্তু পরীক্ষা কিন্তু নেওয়া হচ্ছে, আর আরো বিশালভাবে পরীক্ষা নেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। দেখা যাক, আমরা চেষ্টা করছি যে আগামী মাসে বা মাসের শেষের দিকে আমরা পরীক্ষা যাতে নিয়ে নেয়, এবং আপনারা বা বাচ্চারা যারা বা অভিভাবক যারা উপস্থিত আছেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আসলে বাচ্চাদের মেধা যাচাইয়ের থেকে হচ্ছে যে তাদেরকে পড়াশোনাটার মধ্যে রাখা। আপনার বাচ্চা 20-এ 20 পাচ্ছে কি পাচ্ছে না, তার চেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের কাছে আপনার বাচ্চা পড়ছে কিনা, বাচ্চা পড়াশোনার মধ্যে আছে কিনা। কারণ যেই সুযোগটাই আমাদের আছে, সেই সুযোগটার যদি আমরা সঠিক ব্যবহার বা 100% ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আমার বাচ্চা বা আপনার বাচ্চা দেশের অন্য যারা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে তাদের চেয়ে এগিয়ে যাবে, এবং ভবিষ্যতে যখন প্রতিযোগিতামূলক পরীক্ষা হবে তখন ডেফিনেটলি আপনার বাচ্চা ভালো করবে। সো এই বাচ্চাদেরকে পড়াশোনার মধ্যে থাকার জন্য বাচ্চাদের আগ্রহের পাশাপাশি আমি অভিভাবকদেরও অনুরোধ করব যে আপনারা বাচ্চাদেরকে, সবাই চাই আমরা আমাদের বাচ্চারা বড় হোক, ভালো কিছু করুক। সো বাচ্চাদের ভবিষ্যতের জন্যই আমরা, ভালো ভবিষ্যতের জন্য আমরা চাইবো যে বাচ্চারা পড়াশোনার মধ্যে থাকুক, অধ্যয়নের মধ্যে থাকুক। আমাদের যে লিমিটেশন করোনার কারণে হয়েছে, এই লিমিটেশন আমাদের এটা মেনে নিয়েই আমরা যে প্ল্যাটফর্মে আছি না কেন সেটাকেই আমরা পুঁজি করে আমরা এগিয়ে যাই, চেষ্টা করি যেন বাচ্চাদেরকে আমরা ভালো কিছু দিতে পারি, অ্যাটলিস্ট তারা যেন কোনো একটা নির্দিষ্ট জায়গায় স্টাক আপ হয়ে না যায়। আমার এখানে আমার বক্তব্য হচ্ছে এখানে। আর পরীক্ষা নিয়ে এটা আসলে চিন্তার কিছু নেই, পরীক্ষা নিয়ে টেনশন সকল দেশের সকল সময়ে সকল শিক্ষার্থীদের মনে ছিল, বাট আমাদের উদ্দেশ্য হচ্ছে যে পরীক্ষাটা হচ্ছে একটা সূচক বা একটা মাধ্যম যেটা দিয়ে মেধা যাচাই করা হয়, বাট মূল উদ্দেশ্য থাকবে হচ্ছে আপনার বাচ্চা শিখতে পারলো কিনা। যদি শিখতে পারে বা জ্ঞান আহরণ করতে পারে, সেটাই হবে আমাদের মূল লক্ষ্য অর্জিত হয়েছে বলে আমি মনে করি। ধন্যবাদ। অবশ্যই, এবং আমাদের এখানে প্রচুর শিক্ষার্থীরা কমেন্ট করছেন, আমি আসলে কমেন্টগুলো না পড়লে ওনারা মন খারাপ করবেন, আমি আরেকবার কমেন্টে যাব। স্যারের উই আর ওয়েটিং ফর কাম ব্যাক, প্রে ফর আস, আউসাফ ক্লাস 3 সেকশন সি, আতিয়া রহমান কমেন্ট করেছেন আউসাফের পক্ষে। শফিকুর শিশি লিখেছেন এক্সাম প্রসেস অ্যাবসলিউটলি রাইট। আইভি বাবলি লিখেছেন স্যার পরীক্ষা পদক্ষেপ নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসমান ইকতিদার সালাম জানিয়েছেন। লুবনা জাহান লিখেছেন স্যার হাফ ইয়ারলি এক্সাম হবে কিনা জানালে কৃতার্থ হব। আরেকজন কোশ্চেন করেছেন ক্লাস 8 জিএসসি সিলেবাসের বাইরে যে সাবজেক্টগুলো আছে সেগুলো বাদ দেওয়া যায় কিনা, লাইক এগ্রিকালচার। ওকে, শেখ হোসেন for internet huge cost involvements being borne by guardians, so there is scope to reduce the school fees and students are not going to class on the physically. Okay, খুব গুরুত্বপূর্ণ 3টা প্রশ্ন, আমি একে একে যাব স্যারের কাছে। প্রথম প্রশ্ন একজন করেছেন স্যার যে পরীক্ষার কিছু সাবজেক্ট মানে অফ করা যায় কিনা এগ্রিকালচার। ওকে, জেএসসি পরীক্ষার এই ব্যাপারে নোটিশ আসছে। প্রথম কথাটা হচ্ছে যে যদি আমাদের শিক্ষাক্রমের বা শিক্ষা পাঠ্যক্রমের মধ্যে কোনো একটা সাবজেক্ট থাকে, আমরা এটাকে একেবারে ওয়াশ করে দিতে পারি না যে এটা পড়ানো লাগবে না, বিকজ এটা পাঠ্যক্রমের মধ্যে আছে। সো এটা আমরা যেহেতু আমাদের হাতে অল্প সময় আছে, কিন্তু আমরা এখন পর্যন্ত তারিখ জানি না জেএসসি পরীক্ষা কবে হবে, বাট আপনাদের এই বিষয়টা আমাদের মাথায় আছে। যেমন আপনার এগ্রিকালচারের বিষয়টা বললেন, আপনার বাচ্চা পড়তে থাকুক, বাট যখন এটা বন্ধ করে দেওয়ার আমরা নিজেরাই বন্ধ করে দিব, এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। আর নেক্সট হচ্ছে স্কুল ফিজের ব্যাপারে বলেছেন, ঘোষণা আসছে। আর আরেকটা কোশ্চেন, আরেকটা প্রশ্ন আমাদের আরেকজন বন্ধু করেছিলেন, এই
অনলাইন ক্লাসের প্রক্রিয়া নিয়ে, যে হাফ ইয়ারলি এক্সাম হবে কিনা। ওকে, এটা আমাদের কলেজের অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। আপনারা জানেন যে আমাদের drmc.edu.pd একটা কলেজের নিজস্ব ওয়েবসাইট আছে, এছাড়া কলেজের নিজস্ব ফেসবুক পেজ আছে। এছাড়া যেটা অন্য সকল স্কুল বা কলেজ থেকে আলাদা, সেটা হচ্ছে যে আমি আমার গার্জিয়ান এবং স্টুডেন্টদের সাথে সরাসরি তাদের কাঠগড়ায় মানে নিজে দাঁড়ানোর জন্য রিপোর্ট টু প্রিন্সিপাল ডিআরএমসি নামে একটা ফেসবুক গ্রুপ আছে। সেখানে আমি তাদের বিভিন্ন ফিডব্যাক তাদের কাছ থেকে নেই। তো এই তৃতীয় প্রশ্নের উত্তর আমার মনে হয় আজকে একটা পোস্ট দেওয়া হয়েছে, ইফ ইউ জাস্ট গো দেয়ার, ইট ইজ দেয়ার ইন দ্য অ্যানাউন্সমেন্ট। আমার মনে হয় আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। স্যার, আপনার কথা শুনে আমি বুঝতে পারছি যে আপনারা প্রতিনিয়ত অনেক বেশি R&D করেন এবং প্রতিনিয়ত ডেভেলপমেন্টের জন্য কাজ করে যাচ্ছেন। কারণ এই যে বললেন রিপোর্ট টু প্রিন্সিপাল, এই ধরনের গ্রুপটা তো একটা মডেল হতে পারে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের জন্য। তারা হয়তো সবাই একটা ওপেন বক্স রাখতে পারেন, যেখানে মন খুলে প্রাণ খুলে শিক্ষার্থী এবং অভিভাবকরা তাদের মতামত, অভিযোগ, অনুযোগ প্রকাশ করতে পারবেন। আমার মনে হয় আমরা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের আজকের যে তথ্যটা পেলাম প্রিন্সিপাল স্যারের কাছ থেকে, সেটা আমাদের অনেকেরই কাজে লাগবে। এবং সেটা শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও হতে পারে, সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে। আমরা একটু কমেন্টে যাব আরো। স্যারের প্রচুর ভক্তরা রয়েছেন, শুধুমাত্র শিক্ষার্থী নয়, অনেক ভক্ত আমি দেখতে পাচ্ছি যারা স্যারকে ভালোবাসেন। আসানুল হক রিঙ্কু লিখেছেন, কোভিড-19 এর কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সেখানে কিছু প্রতিষ্ঠানের সদিচ্ছার কারণে অনলাইন ক্লাস হচ্ছে। ডিআরএমসি তার দিক থেকে অনেক এগিয়ে, 100% এগিয়ে। তবে গ্রামের যাদের সুযোগ নেই তারা সংসদ টিভি থেকে এখনো দেখতে পারেন, অর্থাৎ সদিচ্ছাটা এখানে বড়, সেটাই বলেছেন। এবং ডাটা কস্ট কমাতে হবে, এটাও একটা পরামর্শ দিয়েছেন। মিনা আক্তার রানু সালাম জানিয়েছেন সোনিয়া সাব্বির, শামীম ইয়াসিন এবং আশিস রহমান, তাজিব জাকারিয়া, প্রতন, ওকে, হ্যাঁ, কমেন্ট করেছেন। তারপরে রয়েছে আমাদের হোয়াট অ্যাবাউট এইচএসসি এক্সাম, আমরা তো ঘরে থেকে শেষ হয়ে যাচ্ছে, আমরা কি প্র্যাকটিক্যাল এক্সাম নিবে কিনা। আচ্ছা, স্পেসিফিক অনেকগুলো কোশ্চেন। স্যার, এইচএসসি শিক্ষার্থীদের জন্য একটু কিছু বলেন। এইচএসসি শিক্ষার্থীদের নিয়ে আসলে আমি নিজেই ব্যথিত। যদি ওদের জায়গায় আমি হতাম তাহলে আমি প্রথম কিছুদিন হয়তো বা খুব ভালো লাগতো যে পরীক্ষাটা পিছিয়েছে, যাক আমি রিভিশনটা একটু আবার দিতে পারবো। বাট একই পড়া কতবার রিভিশন দিব? কারণ এই সময় তাদের বসার কথা ছিল বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন হায়ার এডুকেশনের জন্য বিভিন্ন পরীক্ষাতে বসার কথা ছিল। তো সেখানে তারা এইচএসসি পরীক্ষাতেই বসতে পারে নাই, এটা দুর্ভাগ্যজনক। বাট আমি তাদেরকে বলবো যে আসলে এটা তো অনিবার্য একটা কারণ, এটা কিছু করার নাই। এবং যেহেতু কিছু করার নাই, সো এটাকে মেনে নেওয়াটাই হচ্ছে সবচেয়ে ভালো। এখন যে এটা মেনে নিয়ে পড়াশোনার মধ্যে রইল, সে কিন্তু তোমাকে পিছিয়ে মানে তোমাকে ছেড়ে সামনে চলে গেল। সো তুমি যদি মনে করো আমার সব পড়া হয়ে গেছে, এটা হয়তো বা মার্চ মাসের গল্প যে তোমার সব পড়া হয়ে গেছে, বাট এপ্রিল মে জুনে এই পড়ার উপরে যে পলিটা জমবে, এই পলি যদি তুমি সরিয়ে না ফেলো বা নিয়মিত এই আগাছা পরিষ্কার না করো, তাহলে কিন্তু তোমার পড়াটা সেই কাঁচা থাকবে না এবং পরীক্ষার সময় তুমি সেই ভালোভাবে মার্চ মাসে বা এপ্রিল মাসে পরীক্ষা হলে যেভাবে পরীক্ষা দিতে পারতে সেটা দিতে পারবে না। ফলে তোমাদের জন্য উপদেশ হচ্ছে কিছু করার নেই, এটা কোভিড-19 এমন একটা পরিস্থিতি আমাদের তৈরি করেছে যে পরীক্ষা আমরা নিতে পারছি না তোমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে। সরকারও অবশ্যই তোমাদের মঙ্গল চান এবং সবাই আমরা তোমাদের মঙ্গল চাই। আগে জীবন, তারপরে হচ্ছে পরীক্ষা, বাট এই সময়টাকে কাজে লাগাও। তোমরা যেহেতু অলরেডি পড়াশোনাটা প্রায় শেষ করে ফেলেছো, চর্চার মধ্যে থাকো, একটু টাচ করো, একটা যে কোনো একটা বই নাও, একটা অধ্যায় নাও, অধ্যায়ের মধ্যে কি লেখা আছে, কি কি কোশ্চেন আসতে পারে, কি কি কোশ্চেনের কি উত্তর হতে পারে, তুমি নিজে নিজে জাবর কাটো। তোমাকে পড়তে হবে না, বিকজ বাই নাও ইউ আর সাপোজ টু বি মাস্টার অফ দ্যাট চ্যাপ্টার অর দ্যাট সিলেবাস। সো সেটা যদি তোমরা করো তাহলে দেখবে সব তোমার নখদর্পণে চলে আসতেছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি বলবো যে তোমরা একদিক দিয়ে লাকি, বিকজ আমরা বা তোমাদের সময় যারা এর আগের বছর পরীক্ষা দিয়েছে,
পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দেওয়ার পরে তার ম্যাক্সিমাম জিনিসই ভুলে গিয়েছে, তোমরা কিন্তু জাবর কাটার অনেক সময় পাচ্ছ, অর্থাৎ ওই জিনিসটার মধ্যে অনেকদিন থাকার সময় পাচ্ছ। ফলে আজীবন তোমাদের মধ্যে যে বেসটা তৈরি হচ্ছে সেটা তোমাদের আগের বা পরের যে কোনো শিক্ষার্থীদের চেয়ে তোমরা কিন্তু এগিয়ে থাকবা। যদিও এই মুহূর্তে মনে হচ্ছে যে স্যার কিসের মধ্যে পড়লাম, বাট সত্যিকার অর্থে এটা তোমাদের কাজেই আসবে যদি সময়টা তুমি কাজে লাগাও। আর যদি সময়টা তুমি ঘুরে বেরিয়ে সময় কাটাও তাহলে এটা হবে না। আর কোভিড এর সময় তোমাদের ঘর থেকে বের হওয়াটাই আসলে রিস্কি। সো বি ইন ইউর হাউস, এনজয় ইউর টাইম, এনজয় ইউর স্টাডি। থ্যাংক ইউ। স্যারের কাছে আবারও আসবো আমি, কিন্তু এই যে পরবর্তী সময় এইচএসসির কথাই প্রশ্নে আমি আসলাম। এইচএসসি শিক্ষার্থীদের অনেক বেশি কাজ করছেন, বেশ এক যুগেরও বেশি সময় ধরে মনিরুল হক ভাই। কারণ এইচএসসি পরীক্ষা দিয়েই আপনার কাছে চলে আসে সবাই এবং বলে আমি বাইরে যেতে চাই, আমি পড়াশোনা করতে চাই, কিংবা আমি মেডিকেল কলেজে পড়তে চাই। সো আপনারা তো এইচএসসি স্টুডেন্টদের নিয়ে অনেক কাজ করেন। এই মুহূর্তে এইচএসসি যারা পিছিয়ে গেল, তারা যারা বাইরে পড়তে যেতে চায়, আরো হায়ার স্টাডি নিয়ে কাজ করতে চায়, তো তাদের কিভাবে সমন্বয় করবেন? সারা বিশ্বের সব বড় বড় ইউনিভার্সিটি তো বন্ধ এখন। মনির ভাই। ধন্যবাদ অলিদ। বাস্তবতা হচ্ছে এখন যেহেতু আমরা একটা জায়গায় পড়ে আছি, শুধু এটা বাংলাদেশের সমস্যা না। আমি এক্সাম্পল দিচ্ছি, যেটা হলো আমাদের যত স্টুডেন্ট বাইরে পড়াশোনা করছে, বিশেষ করে চায়নাতে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের প্রচুর স্টুডেন্ট আমাদের মাধ্যমে তারা গিয়েছে। তো যখনই কোভিড-19 প্রথম স্টার্ট হয় হচ্ছে উহান সিটিতে, তো ওইখানেও কিন্তু উহান সিটিতেও কিন্তু একটা ইউনিভার্সিটি আছে, সেটাতে আমাদের প্রায় মোর দেন 200+ স্টুডেন্ট ছিল। তারা কিন্তু তোমার ওই যখন হচ্ছে আমাদের বিশেষ ফ্লাইটেও কিন্তু কিছু স্টুডেন্ট আসছে। তো এই জায়গাটা হচ্ছে কিছুই করে না, এবং ওরা কিন্তু এখন বাংলাদেশে আছে। সারা পৃথিবীতে যেখানে আছে, যেইখানে স্টাডি করা অবস্থায় ছিল, ইন্টারন্যাশনাল হোক, লোক হোক, যেখানে হোক, তারা কিন্তু ঘরে বন্দী হয়ে আছে। তো এইটা আসলে প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু ডিফিকাল্টিস ফেস করতেছে। যেমন হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে যেগুলো আমাদের সাথে কথা হয়, ইভেন তুমি দেখে থাকবা যে আমাদের পেজেও কিন্তু ওরা প্রায় লাইভে আসে। ইভেন গতকালকেও একটা ইউনিভার্সিটি ছিল, তারা কিন্তু সবসময় বলতেছে যে এটা আসলে তারা চেষ্টা করতেছে, যেমন স্যার যেমন বললো স্যারের জায়গা থেকে যে আমরা অনলাইনে ট্রাই করতেছি। ইভেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেগুলো, তারাও কিন্তু অনলাইনে স্টাডি শুরু করে দিয়েছে। ইভেন যারা হচ্ছে বিদেশের স্টুডেন্ট, বাইরের স্টুডেন্ট, তারাও কিন্তু অনলাইনে ক্লাস করতেছে। সো এখন আসলে যে যাই চিন্তা করুক, এটা অনলাইন সিস্টেমই। কিন্তু তারপরে যেহেতু ম্যাক্সিমাম পৃথিবীর ইউনিভার্সিটিগুলো শুরু হয় সেপ্টেম্বর সেশনে, যেমন তুমি একটা সমন্বয় বললা যে আমাদের বাংলাদেশ থেকে যারা স্টুডেন্টরা হচ্ছে এইচএসসি কমপ্লিট করে, তারপরে কিন্তু কিছু স্টুডেন্টে কিন্তু তাদের একটা চিন্তাধারা হয়। কেউ চিন্তা করে যে আমি বাংলাদেশে বুয়েটে পড়বো, কেউ চিন্তা করে আমি মেডিকেলে পড়বো, কেউ চিন্তা করে ঢাকা ইউনিভার্সিটি পড়বো, কেউ চিন্তা করে প্রাইভেট ইউনিভার্সিটি পড়বে, আবার কেউ চিন্তা করে যে আমি কেরিয়ার গঠন করবো, বাইরে পড়াশোনা করবো। তো প্রত্যেকের জন্য কিন্তু প্রবলেম। যেমন হচ্ছে যে স্টুডেন্টটা হচ্ছে, যেমন স্যার বলতেছে যে আমরা এইচএসসি জানিই না, ওদের জন্য দুঃখ প্রকাশ করতেছে। সো ব্যাপারটা কিন্তু তাই। ইউনিভার্সিটি কখন ক্লাস শুরু করবে সেটাও কিন্তু ঢাকা ইউনিভার্সিটিও জানে না, বুয়েটও জানে না, ঢাকা মেডিকেলও জানে না, কেউ কিন্তু জানে না। তেমনই সারা পৃথিবীর যে ইউনিভার্সিটিগুলো, তারাও কিন্তু সেম জিনিস, সবাই কিন্তু একটা হোপ। যেমন আমাদের ইউনিভার্সিটিগুলো যারা আমাদের লাইভ প্রোগ্রামে আসতেছে, তারা কিন্তু বলতেছে যে আমরা হয়তো আশা করতেছি যে সামনে পরিস্থিতি ভালো হয়ে যাবে, আপাতত তোমরা অনলাইনে স্টার্ট করো, তারপর হচ্ছে অনলাইনে স্টার্ট করে তারপর ধরো সেপ্টেম্বর থেকে তোমরা অনলাইনে ক্লাস করলাম, তুমি 6 মান্থ হয়তো বা তুমি অনলাইনে করলা, তারপর থেকে মেন কোর্সে ইউনিভার্সিটি গিয়ে জয়েন করলাম। সো হোয়াট এভার, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু একই সিচুয়েশন। সো ইউনিভার্সিটি ট্রাই করতেছে তার জায়গা থেকে হ্যান্ডেলিং করার জন্য, স্কুল কলেজ সবাই কিন্তু ট্রাই করতেছে যার জায়গা থেকে যতটুকু কন্ট্রোল করা যায়, যেভাবে হচ্ছে নেগোসিয়েশন করে একটা সমন্বয় করা যায়। বাট আলটিমেটলি আমাদেরকে এটা যেটা ভাবতে হবে, বাস্তবতা কোনো ইউনিভার্সিটি কিন্তু এখন ক্লাস শুরু হচ্ছে না। আর আমাদের যখন একটা এই জাতীয় কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয়, শুধু এইটা না, যখন স্কুল কলেজ কিন্তু সবার আগে বন্ধ হয় এবং সবার পরে কিন্তু স্কুল কলেজ খোলে, তো আলটিমেটলি কিন্তু আমাদের কেননা দেখা যাচ্ছে যে আমরা আসলে গভর্নমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে কিন্তু বেশি লাভ করি। তো আলটিমেটলি আমার অফিস করতে হচ্ছে, আমি অফিস করতেছি, আবার আরেকজন কিন্তু তার কাজগুলো কিন্তু করতেছে, সবই করতেছে, কিন্তু বাচ্চাদেরকে কিন্তু আমরা চেষ্টা করতেছি আগলায় বাসায় রাখার জন্য।
কারণ আমরা যেটা পারি, আমরা মেনটেন করতে পারি, ছোট বাচ্চা হোক, ইয়াং জেনারেশন হোক, তারা কিন্তু সেটা মেনটেন করতে পারে না, পারবেও না। তারা আলটিমেটলি তারা অতটা কিন্তু ভিতর থেকে কিন্তু ওই জিনিসটা আসবে না। সো স্কুল কলেজটা কিন্তু আগেই যেমন বন্ধ, ঈদের সময় কিন্তু আগে বন্ধ দেয় স্কুল কলেজ, আবার কিন্তু শুরুও করে পরে, আর অফিস বন্ধ দেয় 3 দিন 4 দিন। সো ভেরি সিম্পল, এই জায়গার থেকে এইভাবেই চলছে। এখন প্রত্যেকটা ইউনিভার্সিটি তো লেটে ওপেন করতেছে, আর সমসাময়িক যেই কাজগুলো তারা অনলাইন হোক এইগুলো হোক সেগুলো নিয়ে এখন ওরা কাজ করতেছে। বাট আলটিমেটলি ক্ষতিগ্রস্ত কিন্তু স্টুডেন্ট হচ্ছে, এটাই হচ্ছে বাস্তবতা। থ্যাংক ইউ ওয়ালিদ। ধন্যবাদ মনির ভাই। অ্যাকচুয়ালি খুব সহজ একটা উত্তর আপনি আমাদেরকে সহজভাবে দিয়ে দিলেন যে সারা বিশ্বের যে অবস্থা আমাদের একই অবস্থা, অতএব এর বাইরে আমরা কেউ না। আমি ভেরি স্পেসিফিক কোশ্চেনটা করতে চেয়েছিলাম যে এই যারা স্টুডেন্ট পিছিয়ে গেল, যাই হলো, পরবর্তীতে আপনারা কি ধরনের সহযোগিতা করবেন। তো সেটা আপনি বললেন যে সেটা সময়ই আসলে কথা বলবে, সবাই যখন খুলবে আমরা তখন করতে পারবো সারা বিশ্বের মতো। আমি একটু স্যারের কাছে একাডেমিকের বাইরে যেতে চাই, সবকিছুর বাইরে। অনেকক্ষণ ধরে আমরা খুব গুরুগম্ভীর আলোচনা করছি, শিক্ষার্থীরা যারা দেখছেন তারা অনেকে মন খারাপ করছে, স্যারের ব্যক্তিগত অনেক ব্যাপারে জানতে চায় অনেকে, এবং আমি আজকে একটা সত্য উন্মোচন করতে চাই। স্যার কিন্তু ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের নিজেও একজন ছাত্র ছিলেন, এটা আমি একটা সূত্রে জানতে পেরেছি। আমি একটু সেই সম্পর্কে জানতে চাই, নিজের বিদ্যাপীঠে নিজেই এখন দায়িত্ব পালন করছেন অভিভাবকের, সেই জিনিসটা একটু জানতে চাই স্যার, কেমন অনুভূতি এবং সেই বিষয়টা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি 1975 সালে এখানে ক্লাস 1-এ ভর্তি হই এবং 87-এ ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে পাশ করি। সো দীর্ঘ 12 বছর আমি এখানে অধ্যয়ন করি এবং এখন 1 আর 2 নাই। সো এখনকার জেনারেশন চাইলেও আর 12 বছর পড়তে পারবে না, সো ম্যাক্সিমাম 10 বছর পড়তে পারবে। সো এটা আমার জন্য খুব বড় একটা সুযোগ যে আমি আল্লাহ তাআলা আমাকে এই কলেজে পড়ার সৌভাগ্য দিয়েছেন। আর এই কলেজের আসলে পড়ার সময় কখনোই মনে হয় না যে কলেজের প্রিন্সিপাল যদি হতে পারতাম, কারণ হচ্ছে যে আমি তখন দেখেছি যে আমাদের কলেজের প্রিন্সিপাল যিনি ছিলেন তিনি সামরিক বাহিনীর লোক। সো সেনাবাহিনীতে যাব আসলে তখন কলেজে পড়ার সময় কখনো মনে হয়নি। তো যাই হোক, পরবর্তীতে যখন সেনাবাহিনীতে গেলাম, যাওয়ার পরে আস্তে 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 বিভিন্ন পদোন্নতিগুলো হলো আল্লাহর অশেষ ইচ্ছায় এবং রহমতে। এই কলেজের অধ্যক্ষ হিসাবে আমার পোস্টিং হলো। তো প্রাথমিকভাবে যেটা যখন পোস্টিংটা পেলাম আমি হাতে, আমার প্রথম যেটা মনে হলো সেটা হচ্ছে যে আমাদের কলেজ যখন আমরা পড়েছি তখন ঢাকা শহরে যদি আপনারা হাতে গুনে 2টা বা 3টা কলেজের নাম বলেন, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের নাম অটোমেটিক চলে আসতো। আপনি যদি 1975 থেকে 1987 কথা বলেন, ওই সময় ঢাকা কলেজে হাতে গোনা 3টা কলেজ আপনারা দেখবেন যে, এবং ঢাকা কলেজে ঢাকার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড তখন আপনারা জানেন যে মেরিট লিস্ট দিত, ওটার মধ্যে ক্যাডেট কলেজের পর ছাড়া যখন নর্মাল কলেজগুলোর হিসাব আসতো তখন আমাদের কলেজ। এবং এই মুহূর্তে আমাদের কলেজ থেকে 2জন মন্ত্রী আছেন, 2জন এছাড়াও 2জন মেম্বার অফ পার্লামেন্ট আছেন, বেশ কিছু জন সচিব আছেন এবং অন্যান্য অ্যাম্বাসেডর আছেন দেশের বাইরে, বেশ কয়েকজন এখন এই মুহূর্তে সার্ভিং। তো এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে কলেজটা সেই 1960 সালে যখন প্রতিষ্ঠিত হয় তখন এটার অনেক আশা নিয়ে এটা এখানে তৈরি করা হয়েছিল। ইংল্যান্ডের একটা কলেজ, ইটন কলেজ, সেইটার আঙ্গিকে যে একটা রেসিডেন্সিয়াল কলেজ একটা হবে বা স্কুল অ্যান্ড কলেজ, যে স্কুলের এবং তারা ডিসিপ্লিন শিখবে এবং মূলত এরা ভবিষ্যতে ভালো সুনাগরিক উপহার দিবে নেশনকে, এটাই ছিল। এবং যে কারণে নামের সাথে মডেল কথাটা, অর্থাৎ এরা মডেল হিসাবে তারা
প্রতিষ্ঠা লাভ করবে। সিনেমার মডেল না বা র্যাম্প মডেল না, এরা একটা সম্পূর্ণ আদর্শ নাগরিক হিসাবে দেশকে উপহার দিবে এই কলেজ। তো যখন আমার এই পোস্টিং অর্ডারটা হলো, আমার মাথার মধ্যে আসলো যে আমাকে যাওয়ার পরে প্রথম যে কাজটা করতে হবে যে কলেজের ঐতিহ্যে ফিরত আনা। আমি অত্যন্ত বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের পূর্বের সকল অধ্যক্ষদের, বাট তারপরেও বিভিন্ন কারণেই হোক আমরা আমাদের কলেজের যে আগের যে ঐতিহ্য সেটা থেকে কিছু না কিছু কারণে সরে গিয়েছি। কারণ আপনারা জানেন যে নামে হচ্ছে রেসিডেন্সিয়াল মডেল কলেজ, বাট আমাদের কলেজের এখন সিংহভাগ স্টুডেন্ট কিন্তু বাইরে থাকে। সো নামের সাথে যদি কামের মিল না থাকে তাহলে যেটা হয় একটু পার্থক্য হয়। তো যাই হোক, আমি চেষ্টা করছি যে এখন যারা ভর্তি হয়ে গেছে তাদেরকে তো কিছু করার নেই, সেটা তাদের আমরা যেভাবে আছি সেটাই রাখবো, তবে ঐতিহ্যটা ফেরত আনবো। অর্থাৎ আমরা শুধু খেলাধুলা না, আমরা একজন পূর্ণাঙ্গ মানুষ হিসাবে গড়ে তুলবো। যে কারণে আমার কলেজ থেকে আমি আসার পরে আমরা থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে ফুটবল, হ্যান্ডবল, ক্রিকেট এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছি। এবং এটার জন্য আমরা দিনরাত পরিশ্রম করেছি আমার টিচাররা, আমি স্বয়ং মাঠে গিয়ে বসেছিলাম যাতে বাচ্চারা উৎসাহ বোধ করে। এই প্রসঙ্গে আরেকটা বলি, এই করোনার সময় লোকজন ক্লাস নিচ্ছে কি নিচ্ছে না সেটা নিয়ে, যখন ক্লাস নিব কি নিব না, অনলাইনে ক্লাস কেমন হবে কি হবে এটা নিয়ে চিন্তা করছি, এর মধ্যেই আমরা 2টা প্রতিযোগিতা করেছি অনলাইনে, বাচ্চাদের ছবি আঁকা প্রতিযোগিতা, বাচ্চাদের গল্প লেখা প্রতিযোগিতা। সো দ্যাট, এবং তাদের এই ছবি আঁকার সাবজেক্ট ছিল করোনার দিনগুলিতে আমি, এবং মানে তার যে ভাবনা, সে ভাবনাটাই সে ছবি এঁকেছে। এবং আমরা দেখেছি যে বাচ্চাদের মধ্যে যে মেধার যে বিকাশ, সেটার জন্য তাকে একটা সাবজেক্ট দিয়ে দিলে তারা অনেক অনেক কিছু চিন্তা করতে পারে। গল্প যখন তারা লিখেছে, তারা গল্পের মধ্যে অনেক সুন্দর সুন্দর গল্প লিখেছে। তো এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা চাই একটা সুনাগরিক গড়ে উঠুক এই কলেজ থেকে, এবং এই সুনাগরিক যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমরা আমাদের যে মূল উদ্দেশ্য যে রেসিডেন্সিয়াল মডেল কলেজ, এই মডেল আমরা উপহার দিতে পারবো দেশকে বা জাতিকে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, অবশ্যই অনেক বেশি আনন্দিত, এবং আমার মনে হয় যে স্যারের জীবনে একটা শ্রেষ্ঠ মোমেন্ট এখন যাচ্ছে, নিজের শিক্ষা প্রতিষ্ঠান, নিজের ছেলেবেলার সেই জায়গাটাকে বারবার ঘুরে দেখা, প্রতিদিন সেখানে অফিস করা, এটা কজনের ভাগ্যেই বা ঘটে, এটা বলা বাহুল্য। আমরা কিছু কমেন্টে যাব। অনেকে কমেন্ট করেছেন, তানজিয়া আহমেদ, প্রাউড অফ ইউ স্যার। শম্পা পাল লিখেছেন, স্যার ক্লাস 3 থেকে 10 পর্যন্ত অনলাইন এক্সামের এমসিকিউ গুলোর অ্যান্সার জানতে পারবো কিনা। ওকে, প্রাউড টু বি এ রিমেইন, অরিত্র লিখেছে, তাহমিদ অরিত্র। হালিমা আফরোজ জুসি লিখেছে, প্রিন্সিপাল অফ ডিএম স্টিল নাও, we are guardian and student are proud of him, he has done so many things for the benefit of students. স্যার বেশ জনপ্রিয় আমি দেখতে পাচ্ছি, সবাই স্যারের খুব প্রশংসা করছেন, স্যারকে অনেক ভালোবাসেন। আমি একটু স্যারের কাছে প্রশ্নে আসবো। মনিরুমের কাছে আরেকবার একটু যেতে চাই। মনিরুম, আমাদের সময় শেষের দিকে প্রায়। লকডাউনের মোমেন্টে এখন আপনারা যেভাবে যে শো করছেন সানজেন নিয়ে পেজে, তো কি মনে হচ্ছে যে আমরা শিক্ষার্থীদেরকে আসলে বেসরকারি মাধ্যমে আপনাদের মতো যারা প্রতিষ্ঠান আছে কিরকম সহযোগিতা করতে পারছেন আপনারা? ধন্যবাদ অলিক। অ্যাকচুয়ালি লকডাউন টাইমে আমি বলবো যে প্রত্যেকের জায়গায় ট্রাই করতেছে কতটুকু কি করা যায়, বাট খুব বেশি যে করতে পারা যাচ্ছে সেটা না, বাট আমরা চেষ্টা করতেছি। যেমন আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে বলতে পারি, তুমিও দেখেছো যে যেহেতু আমরা বাইরের এডুকেশন নিয়ে কাজ করি, প্রত্যেকটা সময় আমরা চেষ্টা করেছি স্টুডেন্টের পাশে থাকার জন্য। ইভেন আমাদের যে এই ফেসবুক পেজ থেকে অলমোস্ট দেশি বিদেশি অলমোস্ট 40+ ইউনিভার্সিটির ডেলিগেশন কিন্তু আমাদের এই ফেসবুক লাইভে এসেছে। যেমন হচ্ছে ইউকের ইউনিভার্সিটি ডেলিগেশন, চাইনিজ ইউনিভার্সিটি ডেলিগেশন, মালয়েশিয়ান ইউনিভার্সিটি ডেলিগেশন, অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি ডেলিগেশন, কানাডা ইউনিভার্সিটি ডেলিগেশন, ওরা কিন্তু প্রায়শ আসতেছে এবং হচ্ছে
স্টুডেন্টের সাথে টাচে আছে। যদি কোনো স্টুডেন্ট যারা হচ্ছে তারা কিন্তু এমন না যে শুধু তাদের ইউনিভার্সিটি নিয়ে কথা বলতেছে, প্রত্যেকটা স্টুডেন্টের মোটিভেশন নিয়ে কথা বলতেছে, এবং তারা কিন্তু স্টুডেন্টকে মোটিভেট করার চেষ্টা করতেছে, স্টুডেন্টদের প্যারেন্টসদেরকে মোটিভেট করার চেষ্টা করতেছে, এবং তারা কিন্তু বলতেছে যে দেখো তোমরা এখন যে টাইমটা আছে সেই টাইমটা অবশ্যই তুমি ফ্যামিলির সাথে কাটাও, এবং হচ্ছে পাশাপাশি পড়াশোনার যেই যে দিকগুলো আছে সেগুলো তোমরা স্টাডি করো, বাবা মাকে বেশি করে সময় দাও এবং হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলো। তো এই যে জায়গাটা একদম টাচে থাকা, যেমন স্যার একটা কথা বলছিল, স্যারের কথা ভালো লাগলো, যেটা হলো এখন কিন্তু পড়াশোনার সময় না, যেমন তো পেলো ফার্স্ট হলো কিনা সেকেন্ড হলো সেটার চেয়ে বেশি গুরুত্ব হলো সে পড়াশোনার সাথে আছে কিনা, কাছে আছে কিনা। আর আরেকটা জিনিস আমার মনে হয় যেটা পড়াশোনা তো অবশ্যই থাকবে, পাশাপাশি আমাদের মেন্টাল স্ট্রেংথটা ঠিক আছে কিনা। এই সময় আমার মনে হয় বাচ্চারা বিশেষ করে বেশি মানে প্রবলেমে পড়ে যাবে। যেমন তারা কিন্তু সময় চেষ্টা করে, ছোটো বাচ্চা বিশেষ করে, তারা চিন্তা করে যে আমি একটু বাইরে যাব, বাবার সাথে বাইরে যাব, আমি শপিংয়ে যাব, আমি কিছু বাইরে খেতে যাব এবং ঘুরতে যাব। এই যে লাস্টে ধরো হচ্ছে 3টা মাস একটা বাচ্চা সে পার্কে যেতে পারে নাই, সে একটা কোনো খেলাধুলা করতে পারে নাই, সে একটা তার ফ্রেন্ডদের সাথে মিশতে পারে নাই, স্কুলে যেতে পারে নাই, বাইরে খেতে যেতে পারে নাই বাবা মার সাথে। এই যে একটা ভিতর থেকে যে একটা মানে একটা চাপ, এটা কিন্তু বড়দের জন্য কিন্তু অতটা ডিফিকাল্ট না, কিন্তু ছোটদের জন্য এটা ডিফিকাল্ট। তো আমরা যেটা করছি এই লকডাউন টাইমে, আমরা চেষ্টা করছি এই জায়গাগুলো নিয়ে কাজ করতে। যেমন আজকে স্যার এসছে, স্যারের কথাগুলো কিন্তু অনেকে শুনতেছে, এবং শোনার পরে কি হলো, অনেক মোটিভেশন কিন্তু পাচ্ছে এবং হচ্ছে অনেক ইনফরমেশন পাচ্ছে, যেমন ক্লাসগুলো কীভাবে হচ্ছে কি হচ্ছে না। ইভেন হচ্ছে স্যারকে দেখে এই লাইভের প্রোগ্রাম দেখে অনেকে কিন্তু নিজেও ইমপ্লিমেন্ট করতে পারবে, এবং হচ্ছে যারা স্টুডেন্টরা হয়তো স্যারের সাথে ডিরেক্ট ইমপ্লিমেন্ট ছিল না, জয়েন ছিল না, তারা কিন্তু লাইভের মাধ্যমে স্যারের কথাগুলো শুনতে পারতেছে এবং দেখতে পারতেছে কী কী ইয়েগুলো ছিল, মানে কী কী ইনিশিয়েটিভগুলো স্যার নিল, এবং হচ্ছে স্টুডেন্টরাও কিন্তু প্রশ্ন করতেছে। আলটিমেটলি কী হলো, এই যে জায়গাগুলো থেকে প্রত্যেকের জায়গা থেকে যে মানে একটু দেওয়া, মোটিভেশন দেওয়া, ইন্সপিরেশন করা, সেটা কিন্তু আমরা করার চেষ্টা করছি। যেহেতু আমরা সরাসরি গিয়ে করতে পারতেছি না, সেই জন্য আমরা চেষ্টা করছি এরকম যারা হচ্ছে সমাজে প্রতিষ্ঠিত এবং হচ্ছে বিভিন্ন উচ্চ স্তরে আছে, যারা হচ্ছে স্টুডেন্টদের সাথে রিলেটেড, তো তারা যেন একটু স্পিচ দিয়ে স্টুডেন্টদের যেন একটু ইন্সপিরেশন জায়গাটা রাখে। এই যে ভিতর থেকে যে জ্যামটা হয়ে যাচ্ছে, যে স্টুডেন্টরা যে একটা মানে বাসায় থাকতে থাকতে যে একঘেয়েমিটা হয়ে যাচ্ছে, সেটাকে কিভাবে উঠানোর জন্য কিছুটা হলেও তাদেরকে একটু দিক নির্দেশনা পরামর্শ দেওয়ার জন্য। ধন্যবাদ অলিভ। ধন্যবাদ মনির ভাই আপনাকে। বন্ধুরা, আপনারা ঠিক এই মুহূর্তে যদি জয়েন করে থাকেন, আপনাদেরকে আবারও স্বাগত। চলছে সানজেন লকডাউন শো, আপনি ওয়ালিদ সাথে রয়েছে, আপনারা দেখছেন। আমাদের আজকের বিশেষ অতিথি আমাদের অত্যন্ত প্রিয় একজন শিক্ষক, ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, এনডিসি পিএসসি প্রিন্সিপাল, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। এবং স্যার যেহেতু একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন, তার কাছে অনেক মানুষ অনেক ধরনের কোশ্চেন করে, এবং তাদের কিছু মডেল নিয়ে আমরা আজকে আলোচনা করছিলাম। তারা যে ধরনের পদ্ধতিগুলো ইমপ্লিমেন্ট করছেন আমাদের শিক্ষাক্ষেত্রে তাদের শিক্ষার্থীদের জন্য, সেগুলো নিয়ে। সো আপনি যদি এই মুহূর্তে জয়েন করে থাকেন, আপনি সানজেনের পেজে কমেন্ট করতে পারেন, আমরা কিছু কমেন্টে যাবো আরো একবার। বেস্ট প্রিন্সিপাল ইন ডিআরএমসি মারুফ হোসেন প্রান্ত লিখেছেন, থ্যাংক ইউ। সালাম জানিয়েছেন মিসেস দোলন চৌধুরী। শিফাত লিখেছেন, থ্যাংক ইউ স্যার। মাজহারুল ইসলাম আবিদ লিখেছেন, স্যার এবার কি সিজিপিএ হবে? স্যার প্লিজ টক সামথিং অ্যাবাউট কলেজ বাস। ওকে, কলেজ বাস নিয়ে কথা বলবো, তবে স্যারের কাছে আবারও দুটো প্রশ্নে যাব আমি, খুব সংক্ষিপ্ত উত্তরে চাই। সেটা হচ্ছে যে স্যার এ প্লাস কি 90-তে নাকি 80-তে এবার আপনার কলেজে? আচ্ছা, এ প্লাস বা প্লাস নিয়ে চিন্তা না করলেও চলবে। ইউ গিভ ইউর এক্সাম, যারা নাম্বার দেওয়ার তারা নাম্বার দেখ, আর তারপরে যদি এ প্লাস 80-তে হয় 80, 90-তে হলে 90। আমাদের বাচ্চাদের এটা নিয়ে বা গার্জিয়ানদের এটা নিয়ে মাথা ব্যথা করার কিছু নাই, এটা সবার জন্যই হবে। এটা বোর্ড থেকে ডিসিশন আসবে, সো এটা নিয়ে আসলে বলার কিছু নেই, এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই। বাচ্চারা বাচ্চাদের মতো পরীক্ষা দিক।
আমি আরেকটু অনুমতি নিতে চাই আমাদের শ্রদ্ধেয় শিক্ষকের কাছে। স্যার, আমাদের লাইভের সময় ছিল 1 ঘন্টা, আপনার কাছ থেকে আমরা 1 ঘন্টা সময় চেয়ে নিয়েছিলাম আজকে, আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় থেকে। কিন্তু আমি যা রেসপন্স দেখছি শিক্ষার্থীদের প্রশ্ন উত্তর, আমার মনে হয় অনেকে আমাকে ইনবক্সে লিখছেন আমরা আরো কিছুক্ষণ স্যারের কথা শুনতে চাই। স্যার, আমরা কত মিনিট এক্সটেন্ড করতে পারি শোটা? ও আচ্ছা, ইটস আপ টু ইউ। আমি 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 আমার গার্জিয়ান বা স্টুডেন্টরা যদি সারা রাত চায়, আই এম অ্যাভেলেবল ফর দেম। স্যার, আমরা আরো কয়েক মিনিট, আমরা 15-20 মিনিটের মতো এক্সটেন্ড করতে চাই আপনার অনুমতি পেলে। এবং মনির ভাই, আপনারও সমর্থন চাই আমি এক্ষেত্রে। একটু বলতে চাই যেটা হলো, স্যারকে অনেকে অনেক কোশ্চেন করতেছে, আমার মনে হয় 20 মিনিট এনাফ টাইম না, বাট স্যারের যেহেতু টাইমটা অবশ্যই লিমিটেশন আছে, আমি মনে হয় বাড়ানো উচিত, কারণ অনেকেই দেখতেছি কোশ্চেন করতেছে স্যারকে পেয়ে, অনেকেই আজকে মানে ইন্টারেস্টটা অনেক বেশি হচ্ছে যে স্যারকে আরেকটু সময় চাই, আরেকটু সময় শুনি। তো আমি একটু কোশ্চেন গুলোতে যাব, কারণ আমাদের শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানটা করা, গার্ডিয়ানদের জন্য অনুষ্ঠানটা করা, তো তাদেরকে যতটুকু সময় আমরা দিতে পারবো আসলে আমরাও ধন্য হব তাদের পাশে থাকতে পেরে। আমরা কিছু কোশ্চেন উত্তরে যাব। একজন প্রশ্ন করেছেন বাসের ব্যাপারে, একটু কোশ্চেনটা জানতে চাই স্যার। ওকে, যদি রিপোর্ট টু প্রিন্সিপাল, আমার মনে হয় উনি এখন পর্যন্ত রিপোর্ট টু প্রিন্সিপালের মেম্বার না, কারণ গতকালকে সকালে আমরা বাসগুলা রিসিভ করেছি। আমরা 4টা বাস নতুন কলেজের জন্য কিনেছি। 4টা বাস কেনাতে এখন বাস স্টুডেন্টরা, বিশেষ করে ঢাকা শহরে যারা বসবাস করে, তারা সকালে এবং দুপুরে যারা বিভিন্ন জায়গা থেকে আসে, 4টা রুটে চলবে। এটা বাচ্চাদের জন্যই। আমি বাস কিনে বাসগুলা বসিয়ে রাখার জন্য না, আমার এখানে আমার কলেজে শুরু থেকে এসেই বলেছি, আমার প্রায়োরিটি 1 হচ্ছে ছাত্ররা, ছাত্রদের সাথে অভিভাবকরা, দেন শিক্ষকরা, আর সবার শেষে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন। সো ছাত্রদের সুবিধার্থেই এই বাসগুলা কেনা। অবশ্যই এই বাসগুলার ব্যবহার ছাত্ররাই করবে। ধন্যবাদ। অবশ্যই আমি আরো কিছু কমেন্টে যাব। শিক্ষার্থী বন্ধুরা এবং অভিভাবক যারা রয়েছেন শ্রদ্ধেয়, আপনারা একটু অপেক্ষা করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা উত্তর দেবার। আজকে পরীক্ষা নিয়ে অনেকে কোশ্চেন করেছেন, আমি বলবো যে আপনারা পরীক্ষা নিয়ে ভয় পাবেন না, স্যার বেশ কয়েকবার উল্লেখ করেছেন পরীক্ষা নিয়ে এখন ভাবনার কিছু নেই। একজন প্রশ্ন করেছেন, সুন্দর আয়োজন করছেন, মিরু চৌধুরী লিখেছেন, তুরজা ইফতিয়াক লিখেছেন, বেস্ট প্রিন্সিপাল এভার। থ্যাংক ইউ স্যার, অনেক অনেক পছন্দের মানুষ রয়েছেন এখানে। আমাকে আরেকজন লিখেছেন, সেলিনা সুলতানা, উই আর প্রাউড অফ ইউ স্যার। ফারহানা করিম লিখেছেন, শর্ট ডিস্টেন্স ক্যান ইউজ কলেজ বাস। ইয়েস, বাস নিয়ে স্যার এইমাত্র বললেন। 10ম শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ব্যাপারে প্রশ্ন এসেছিল, এবার কলেজের ভর্তি কিভাবে হবে, একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি স্যারের কাছে যাব। স্যার, ভর্তিটা কি এবার অনলাইনে হবে কিনা বা কিভাবে হচ্ছে নতুন ভর্তি? এটা আসলে কোন ক্লাসে, সেটা যদি ক্লাস 11 এর ভর্তির কথা হয়, এটা 11 এর ভর্তি সবসময় অনলাইনই হয়, গত বছর যেভাবে হয়েছে। তো সময় এবং তারিখটা এটা আসলে বোর্ড থেকে, ঢাকা বোর্ড এবং সকল শিক্ষা বোর্ড থেকে সবাইকে জানিয়ে দেওয়া হবে, সেটার আদলেই আমরা করব। এবং আমরা ডেটগুলো জানানোর পরে এটা আমাদের ওয়েবসাইটে এবং আমাদের যে বিভিন্ন পেপার পত্রিকা আছে, আমরা জানিয়ে দিব যে আমাদের রিকোয়ারমেন্ট কি, কবে ভর্তির অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে করবেন। এবং এটা সম্পূর্ণ অনলাইনই হয় ক্লাস 11 এর ভর্তি। এবং এটা যদি আপনারা সাধারণত দেখা যায় যে যদি কেউ 1 বা 2 দেয় প্রায়োরিটিতে, এবং সায়েন্সের ক্ষেত্রে জিপিএ 5 থাকে এবং নাম্বার 1100-র উপরে থাকে, নর্মালি চলে আসে। বাট ডিপেন্ড করছে যে আসলে ওই মুহূর্তে কতজন আমাদের কলেজকে চয়েস করছে সেটার উপরে। সো লাকেরও একটা ব্যাপার আছে। লেটস হোপ দ্যাট যারা চাচ্ছে তারা সবাই আমার কলেজে চলে আসে। অবশ্যই আমরা শিক্ষার্থীদের
আগ্রহ দেখছি, অভিভাবকদের আগ্রহ দেখছি, এবং তাদের আগ্রহ দেখে আমার একটা প্রশ্ন স্যারকে করতেই হবে। আজকে এত এত শিক্ষার্থী আমাদেরকে প্রশ্ন করছেন, আমি বলবো যে প্রত্যেকটা জায়গায় আসলে আমার মনে হয় যে সদিচ্ছা থাকলে সেটা হবেই, ভালোই হবে। এবং স্যার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ সেটার একটা উদাহরণ। এই মুহূর্তে আমি বলবো শুধু শিক্ষকরা কাজ করবেন কিংবা শিক্ষকরাই করে যাবেন, ব্যাপারটা সেরকম নয়। আমাদের অভিভাবকদের অনেক দায়িত্ব আছে, আপনাদেরকেও কিছু কাজ করতে হবে। সো আপনারা যারা বাসায় আছেন, বাসায় আপনারা সন্তানরা আছে, তারা সারাদিন কি টিভি দেখছে কিনা, তারা সারাদিন কি সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত কিনা, আপনার সেই ব্যাপারটাও দেখতে হবে। কারণ আপনি যদি মনে করেন লকডাউনে আপনি শুধু আপনার বিজনেসের লসের কথা চিন্তা করবেন কিংবা আপনার অফিসের প্রবলেম নিয়ে ভাবতে থাকবেন, এদিকে আপনার শিক্ষার্থীর কোনো খবর নিচ্ছেন না, তাহলে কিন্তু আমার মনে হয় যে আপনার সন্তান আরো বেশি পিছিয়ে পড়বে। আর আমি প্রসঙ্গত একটা কথা বলতে চাই, 1998-এ আমাদের একটা বন্যা হয়, প্রায় 3 মাস ব্যাপী আমাদের বন্যা থাকে। 1988 একটা বন্যা ছিল। তো সেই সময় কিন্তু আমাদের সরকার ব্যবস্থায় কিংবা বিশ্বের যে প্রযুক্তি, অনলাইন ক্লাস ছিল না। 3 মাস আমাদের কোন রকম শিক্ষা কার্যক্রম হয়নি, কিছুই হয়নি, কোনো পড়াশোনা হয়নি। সো 98 সালের বন্যার থেকে এবারের লকডাউনটা কিন্তু অনেক বেশি সহজ সরল হয়ে গেছে। সরকারের সদিচ্ছা, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রিন্সিপালের মতো এরকম কিছু ব্যক্তিদের উদ্যোগ, একদম সময় উপযোগী উদ্যোগ, এবং আমাদের বিশ্বের যে প্রযুক্তি, সব দিক থেকে আমার মনে হয় আমরা খুব পজিটিভ একটা জায়গায় আছি। এখান থেকে আমরা আরো বেশি পজিটিভ চিন্তা করতে পারি। আমি স্যারের কাছে আরো একটা কোশ্চেনে যাব। স্যার, আপনি প্রচুর গার্ডিয়ান ফেস করেন, তো এই যারা গার্ডিয়ানরা আমাদেরকে দেখছেন, তাদের প্রতি আপনার কিছু পরামর্শ চাই। তারা কিভাবে তাদের এই সন্তানদেরকে আসলে বাসায় বসে এই মুহূর্তে গাইড করবেন? প্রথমে আমি আমার অভিভাবকদের সালাম এবং আদাব জানাচ্ছি যে তারা আজকে কষ্ট করে তাদের নিজস্ব সময়ে আজকের এই অনুষ্ঠান দেখছেন বলে। প্রাথমিকভাবে যেটা হচ্ছে যে আমাদের এই অনাকাঙ্ক্ষিত যে আমাদের বাসায় বসে থাকা, বা আমরা যে বাসায় করোনার কারণে কলেজের ক্লাসগুলা মিস করছি, সেটার কারণে বাচ্চারা তাদের পাঠাভ্যাসের থেকে একটু দূরে সরে যাচ্ছে। তো কলেজের তরফ থেকে আমরা চেষ্টা করছি তাদেরকে বাড়ির কাজ দিতে, তাদেরকে ক্লাস নোট দিতে, তাদেরকে দিতে। এবং আপনারা জানেন ইতিমধ্যে আমরা বলেছি যে তাদের এখন আমরা রীতিমতো ক্লাস যেভাবে হয় সেভাবেই হবে। প্রতিদিন 4টা করে ক্লাস হবে, অর্থাৎ 4টা করে লাইভ ক্লাস প্রত্যেকটা স্টুডেন্ট পার্টিসিপেট করবে, দ্য ওয়ে ক্লাস আগে যেভাবে হতো। এবং এর পাশাপাশি যদি কেউ ক্লাস মিস করে বা ইন্টারনেটের কারণে হোক, বা স্লো স্পিড ইন্টারনেট বা কারেন্টের বিদ্যুতের কারণেই হোক, সে এটা রেকর্ডেড অবস্থায় পেয়ে যাবে পরবর্তীতে। এবং সেই ক্লাস থেকে সাজেস্টেড যে কোশ্চেন্স, কি কি ধরনের কোশ্চেন আসতে পারে, সেগুলো আবার হ্যান্ড নোট বা ক্লাস নোট হিসেবে আমরা দিয়ে দিব, যাতে বাচ্চারা প্রিপারেশনটা সেভাবে নিতে পারে। এখন এখানে ওরা যখন ক্লাসে আসতো, আমাদের এখানে তো আসলে 24 ঘন্টার মধ্যে ওরা মাত্র 4 ঘন্টা কলেজে কাটাতো। আমি অনাবাসিক স্টুডেন্টদের কথা বলছি, বাকি 20 ঘন্টা কিন্তু আমাদের অভিভাবকদের কাছেই থাকে। সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে বাচ্চারা যখন আপনারা জীবিকার তাগিদে বাসা থেকে বাইরে যান, বাচ্চাদেরকেও আপনারাও কলেজ কি পড়া দিচ্ছে সেটা তাদের কাছ থেকে একটু জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি সে কতটুকু পড়ছে বা কি সেটাও দেখতে পাচ্ছেন। এবং আমাদের সন্ধ্যার সময় পরীক্ষাটা নেওয়ার আরেকটা কারণ হচ্ছে সেটা, স্টুডেন্ট যখন পরীক্ষা দিচ্ছে, বাবা পাশে বসে দেখছে বা মা পাশে বসে দেখছে যে সে উত্তর দিতে পারছে না, তখন সে এতদিন বলেছে যে আমি পড়ে নিচ্ছি, কোনো সমস্যা নাই। বাট এখন কিন্তু বাবা মার সামনে সে একেবারে ধরা, বিকজ বাবা মা পাশে বসে থেকে তাকে পরীক্ষাটা দেওয়াচ্ছে। সো এই ব্যবস্থাটা করেছি, এটা একটা মানসিক প্রেসার দেওয়ার জন্য না, এটা একটা তাদের ভালোর জন্য এটা করা। আর গার্জিয়ানদেরকে বলছি যে লকডাউনের এই সময়ে ওদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবেন। আমাদের বেশ কিছু স্টুডেন্ট তারা করোনায় আক্রান্ত হয়েছে, এবং করোনায় আক্রান্ত হয়েছে বাবা বা মা যারা বাইরে চাকরি করেন তাদের মাধ্যমে। সো বাসায় বসে থেকেও কিন্তু তারা আক্রান্ত হয়ে যাচ্ছে। সো এই ব্যাপারে তাদের দিকে একটু লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন, আর যাতে অসুস্থ হয়ে গেলেও তারা সুচিকিৎসাটা পায়। এবং আপনারা জানেন যে
আমাদের স্বল্প বয়সী যারা বাচ্চা আমাদের আছে প্রত্যেকেই রিকভার করেছে করোনা থেকে, এবং এই করোনা থেকে রিকভার করার মূল কারণ হচ্ছে যে আমাদের গার্জিয়ানরা তারা প্রপার সময়ে তাদের টেক কেয়ার করতে পেরেছে। তো একটা কোশ্চেন আমার এখানে আসছে যে এসএসসি টেস্ট পরীক্ষা, আমি জাস্ট এখানে লাইভ কমেন্টস দেখতেছিলাম যে এসএসসি টেস্ট পরীক্ষা বা প্রি টেস্ট পরীক্ষা কিভাবে হবে বা কি। তো এটা আসলে আমরা যেহেতু টেস্ট বা প্রি টেস্ট এটা বোর্ডের সাথে সম্পর্ক, এটা আমরা আগামী এক সপ্তাহের মধ্যে আমি ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সাথে বসার সৌভাগ্য হবে। আমরা যখন কিছু জানতে পারবো তখন আপনাদের ঘোষণা দিয়ে জানানো হবে যে টেস্ট পরীক্ষা বা প্রি টেস্ট পরীক্ষা বা ক্লাস 11 এর বিশেষ 10 এর টেস্ট পরীক্ষার বিষয়টা ক্লিয়ার করে দিব। আর জেএসসি পরীক্ষা বা পিইসি পরীক্ষা হবে কি হবে না এটা সরকারের সিদ্ধান্ত। আমরা যখনই কোনো সিদ্ধান্তের কথা জানতে পারবো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমার কথা হচ্ছে আপনারা আপনাদের বাচ্চাদেরকে পড়াতে থাকুন, বাচ্চারা শিখতে থাকুক। পরীক্ষা নিয়ে বিশেষ করে পিইসি এবং জেএসসি নিয়ে আসলে মাথা ঘামানোর কোনো কিছু নাই। তারা যদি সত্যিকার অর্থে পড়াটা শিখে তাহলে ভবিষ্যতে এটা কাজে দিবে, বিকজ ক্লাস 5 এবং ক্লাস 8 হচ্ছে তাদের বেসিক। এই সময় যে গ্রামার শিখবে বিশেষ করে বা অঙ্ক যেটা শিখবে সেটাই কিন্তু সে বয়ে বেড়াবে সারা জীবন, এটা মনে রাখবেন। ক্লাস 8-এ যদি কেউ অঙ্কে কাঁচা থাকে আপনি ধরে নিতে পারেন যে সে হায়ার লেভেলে অঙ্কে খুব একটা ভালো করার সুযোগ খুব কম। এক্সেপশন ইজ দে আর এক্সেপশনাল। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আমাদের সাথে যারা বন্ধুরা এই মুহূর্তে জয়েন করেছেন, আপনারা দেখছেন সানজেন লকডাউন শো, এবং লকডাউন শোতে আজকে আমাদের অতিথি প্রিন্সিপাল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, এবং স্যারকে সবাই চেনেন। আমি তারপর আরেকবার একটু বলতে চাই, ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, এনডিসি পিএসসি। এবং স্যারের কাছ থেকে আমরা আজকে পুরোটা সময় অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি। প্রচুর শিক্ষার্থীরা তাদের মন খুলে প্রশ্ন করছেন, এবং এরকম একজন শিক্ষাবিদকে তো আসলে আমরা আমাদের অনুষ্ঠানে আনতে পেরে আমরাও কৃতজ্ঞ স্যারের কাছে। তো আমি কিছু প্রশ্নে যাব আরো একবার। স্যারকে কমেন্ট করেছেন অনেকে, প্রশ্ন করেছেন অনেকে, আমি যাচ্ছি। সালমান মোহাম্মদ শরণ, স্যার আপনাকে আপনাদের স্কুলের প্রিন্সিপাল পাওয়ার পর আমরা অনেক গর্বিত। মৌসুমী শাবনাম সুমি, ধন্যবাদ স্যার। রেনু হোসেন লিখেছেন থ্যাংক ইউ ফর দিস অ্যারেঞ্জমেন্ট। তারপরে হচ্ছে মোল্লা ইসলাম লিখেছেন বিউটিফুল অ্যারেঞ্জমেন্ট, স্টুডেন্ট উইল ফিল মোর ক্লোজার টু টিচার। মুনতাসির মাহমুদ, স্যার আমাদের ফার্স্ট টার্ম, ওকে হ্যাঁ এক্সাম নিয়ে কথা হয়েছে অনেক, স্যারের কনভারসেশন শুনে আনন্দ লাগছে। ফারহানা আফরিন জাসমিন, থ্যাংক ইউ। আমাদের একজন প্রশ্ন করেছেন আব্দুল্লাহ মারুফ, ক্লাস 4, I miss my classroom teacher, especially elders, field and friends. Thank you for the live speech. Thank you, Abdullah Maruf. তারপরে হচ্ছে ইব্রাহিম স্যার, স্যারকে অনেক ভালোবাসা জানিয়েছেন। আমরা আরেকটা কমেন্টে যেতে চাই। I paid 4 months, ওকে অনেক ওকে। টিএ আজিজ, আপনাকে বলবো আপনি রিপোর্ট টু প্রিন্সিপাল এ কমেন্ট করুন। আজকে আমরা চেষ্টা করব আমরা জিনিসগুলো উত্তর দেবার একে একে। স্যারের কাছে একটু যেতে চাই। স্যার, রিপোর্ট টু প্রিন্সিপালের অনেক কোশ্চেন এখানেও আসছে, আমরা হয়তো এত স্বল্প সময় সবগুলো উত্তর দিতে পারবো না এখানে। তবে আমরা রিপোর্ট টু প্রিন্সিপাল নিয়ে একটু আপনি যদি সংক্ষেপে গার্ডিয়ানদেরকে বলে দেন এটার ব্যবহারের পদ্ধতি, উপায় এবং করণীয়। ধন্যবাদ আপনাকে। রিপোর্ট টু প্রিন্সিপাল ডিআরএমসি, এটা হচ্ছে একটা ফেসবুক গ্রুপ যেখানে মূলত আমি এটা খুলেছিলাম আমাদের স্টুডেন্ট এবং গার্জিয়ান যারা আছে তাদের জন্য। তারা এখানে একটা ফরম্যাট ফিল আপ করার জন্য অটোমেটিক ফরম্যাট আসে, যখন গ্রুপে মেম্বারশিপ আবেদন করবেন অটোমেটিক্যালি ফেসবুক যারা ব্যবহার করেন তারা একটা ফরম্যাট পাবেন। ফরম্যাট পেলে ওখানে কিছুই না, আপনার বাচ্চা বা আপনার কলেজ নাম্বার জানতে চাবে এবং কিছু কোশ্চেন আছে, উত্তর দিলে অটোমেটিক্যালি আপনি এটার মেম্বার হয়ে যাবেন। আর এছাড়া যদি এটা ফিল আপ না করেন আপনার মেম্বারশিপ পেন্ডিং দেখাবে, যেটা আপনার প্রোফাইল দেখে আমরা চেক করব যে যদি আপনি সত্যিকার অর্থে আমাদের কলেজের সাথে সম্পর্কযুক্ত হন তাহলে আপনার মেম্বারশিপ যে আপনি হতে চাচ্ছেন সেই মেম্বারশিপ আমরা দিয়ে দিব। এখন রিপোর্ট টু প্রিন্সিপালে আমরা কি করি? রিপোর্ট টু প্রিন্সিপালে বেসিক্যালি আমরা যেটা হচ্ছে যে কলেজের ওয়েবসাইটে আমরা যে নোটিশগুলো দেই সেটা হচ্ছে আপনার অফিসিয়াল নোটিশ, বাট
আপনি কোনো কারণে বেতন দিতে গিয়েছেন, বেতন জমা হয়নি বা বেতন জমা দিতে পারেন নাই, বা আপনার বাচ্চা কোনো কারণে পিছিয়ে পড়ছে, আপনি আশা করেন যে এটা আমার দৃষ্টিগোচর হোক, বা এই যেমন এই যে বাসের কথা বললেন, বা পরীক্ষার সিলেবাসটা স্যার খুব বেশি, এটা স্যার সিলেবাসটা কমানো হোক, বা পরীক্ষার সিলেবাস বাড়ানো হোক, স্যার পরীক্ষা 2টার জায়গায় 3টা দিতে চাই, বা 3টা নয় 2টা দিতে চাই, এই যে এই ধরনের জিনিসগুলা, এই বিষয়গুলা, এবং আমাদের কলেজের যে সকল আমরা ডিসিশন দেই, আমাদের একাডেমিক কাউন্সিল থেকে বা আমাদের গভর্নিং বডি থেকে যে সকল সিদ্ধান্ত আমরা দেই, এই সিদ্ধান্তগুলা আমাদের স্টুডেন্টদের এবং আমাদের অভিভাবকদের মনে কি প্রতিক্রিয়া তৈরি করে সেটা আমরা আসলে রিপোর্ট টু প্রিন্সিপালের মাধ্যমে জানতে চেষ্টা করি, সো দ্যাট উই ক্যান ইমপ্রুভ। আমাদের ইমপ্রুভমেন্টের শেষ নেই। আমরা কোনো ডিসিশন দিয়ে আর সেই ডিসিশনে স্ট্রিক্ট বসে থাকি না যে না এটা আমরা বলেছি এটা করতেই হবে। যদি আমরা মনে করি যে সকলের স্বার্থে কোনো পরিবর্ধন পরিমার্জনের প্রয়োজন আছে, আমরা আপনাদের ফিডব্যাকটা নিয়ে সেটা করে থাকি। বাট সবকিছুর শেষ কথা হচ্ছে যে আমরা চাই কলেজটাকে এগিয়ে নিতে, এবং আমি শুরুতেই বলেছি যে কলেজের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে। ধন্যবাদ স্যার। আপনাকে একাডেমিক আরেকটা প্রশ্ন করব, তারপরে আমি সামগ্রিক প্রশ্নে যাব। একদম ডিআরএমসি নিয়ে একজন প্রশ্ন করেছেন যে পেমেন্ট মেথড, অর্থাৎ অনেকেই লকডাউনে স্কুলে আসতে চাইছেন না বা কলেজে আসতে চাইছেন না, সকল শিক্ষা প্রতিষ্ঠানই একই অবস্থার মধ্যে পড়েছে, অর্থাৎ শিক্ষার্থীদের অভিভাবকরা পেমেন্ট দিতে চাইছেন, বেতন দিতে চাইছেন, কিন্তু তারা আসতে চাইছেন না। সেই ক্ষেত্রে অনলাইন থ্রুতে বা ডিজিটালি কোন মাধ্যমগুলো ইউজ করা যাবে? একজন লিখেছেন ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে কিনা। যদি আমাদের স্টুডেন্টরা যখন ওদের কলেজ নাম্বার পায়, তখনই ওদের কলেজের সাথে একটা আইডি দিয়ে দেওয়া হয়, যেটা ওরা ব্যবহার করে আমাদের যে ওয়েবসাইট আছে drmc.edu.bd, সেখানে গেলে স্টুডেন্ট প্রোফাইল বা একটা জায়গা আছে, সেখানে গেলে সে বা আপনার পেমেন্টের যে সেকশন আছে সেখানে গেলে তারা একটা অপশন দেখতে পাবে যে কোন মেথডে তারা টাকাটা দিতে চায়। এখানে আপনারা কেউ চাইলে ট্রাস্ট ব্যাংকের টি ক্যাশের মাধ্যমে দিতে পারে, সে চাইলে সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে পারে, সে বিকাশের মাধ্যমে দিতে পারে, সে রকেটের মাধ্যমে দিতে পারে, সে নেক্সাস পে এর মাধ্যমে দিতে পারে, সে বিভিন্ন যে ক্রেডিট কার্ড চালু আছে বাজারে, ভিসা কার্ড এবং অন্যান্য যেসব ক্রেডিট কার্ড, সেটার মাধ্যমে দিতে পারে। সে যদি চায় যে না আমি এত কিছু বুঝি না, আমি সোনালী ব্যাংকের শাখায় গিয়ে টাকাটা জমা দিব, আমি গুনে গুনে টাকা জমা দিয়ে আসবো এবং সাথে সাথে রিসিপ্ট নিতে যাবো, সেটাও সে দিয়ে আসতে পারে। সে যদি ট্রাস্ট ব্যাংকের গিয়ে জমা দিতে চায় সেটাও দিতে পারে। ইভেন আমরা আমাদের কলেজের গেটেও এটার ব্যবস্থা রাখি, যদি কেউ যাওয়া আসা করার সময় মনে করে যে না আমি ঠিক আছে কলেজের পাশ দিয়ে যাচ্ছি জমা দিতে, সেটাও দিতে পারে। সো অনলাইন ইজ অলওয়েজ ওপেন, anytime he or she can submit or send the money, as well as কি বলে ব্যাংকে গিয়েও দিতে পারেন অথবা কলেজের গেটে এসেও দিতে পারেন। all options are open, it is individual choice. Thank you. যারা শিক্ষার্থী রয়েছেন এবং অভিভাবক আমার মনে হয় তারা বুঝতে পেরেছেন, তবে এই শুধুমাত্র এই কথাগুলোর উত্তর স্পেসিফিক ভাবে গার্ডিয়ানরাই নিচ্ছেন তা নয়। আপনারা যারা রয়েছেন অন্যান্য কলেজের শিক্ষক এবং অধ্যক্ষ কিংবা যারা রয়েছেন বিভিন্ন রকমের পদ্ধতি নিয়ে কিন্তু আজকে আমরা রোল মডেল হিসেবে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজকে আমরা পেয়েছি, যারা সব ধরনের ফ্যাসিলিটি রাখছেন তাদের শিক্ষার্থীদের জন্য। এবং স্পেশালি এই যে রিপোর্ট টু ডিআরএমসি প্রিন্সিপাল, এটা আমার কাছে মনে হয় একটা চমৎকার আইডিয়া। আজকের শোতে যদি আমি বলি আমি একটা দারুণ জিনিস শিখতে পেরেছি। আর বন্ধুরা, আমরা একদম শোর শেষের দিকে, আমরা সামগ্রিকভাবে আজকে চেষ্টা করেছি পুরো সময়টা জুড়ে বন্ধুদেরকে জানানোর, বোঝানোর এবং আমাদের শিক্ষার্থীদের কি কি ধরনের ডিফিকাল্টিস ফেস করতে হয় এবং সেটা আমরা কিভাবে সলভ করব, একটা চেষ্টা মাত্র। তারপরেও আপনাদের নিজেদের বুদ্ধি বিবেক এবং আপনাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে করোনাকে মোকাবেলা করতে হবে, আপনাদের পরিবারকে ভালো রাখতে হবে। আমাদের আজকে শোর একদম শেষ মোমেন্টে আমরা রয়েছি। আমি একটু শেষ সময় মনিরুল ভাই যাবার বেলা আপনার কাছ থেকে শুনতে চাইবো, আন্তর্জাতিক শিক্ষার্থী যারা রয়েছে, যারা বিদেশে থাকছেন করোনার মোমেন্টে, এবং আমাদের এখানে যারা শিক্ষার্থী বিদেশে যেতে চাইছেন করোনা পরবর্তী বিশ্বে,
তারা কি ধরনের প্রত্যাশা এবং স্বপ্ন নিয়ে আগাবে? একদম শেষ দিকে সময় উত্তর। ধন্যবাদ অলিদ। অ্যাকচুয়ালি এটা খুব বেশি যে বলার তেমন কিছু নেই। রিজনটা হলো আগে যেইভাবে চলছিল ভবিষ্যতে ওইভাবেই চলবে। মাঝখানে এই টাইমটাই হচ্ছে আমাদের মানে চ্যালেঞ্জিং টাইম, এবং হচ্ছে এই অ্যাডমিশনগুলো কীভাবে হবে সেটাই মেনলি প্রশ্ন হয়ে যাচ্ছে। ঘুরে ফিরে একই রকম প্রশ্ন, যেমন হচ্ছে যারা হচ্ছে এক্সিস্টিং স্টুডেন্ট আছে বাইরে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়তেছে, তারা তো অনলাইনে ক্লাস করতেছে, এবং অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে দেশে ব্যাক করেছে এই করোনাকালীন টাইমে। তারা কখন যাবে, কখন ফ্লাইট শুরু হবে, এই ব্যাপারগুলোই হচ্ছে মেনলি এখন মানে চিন্তার বিষয়। ইভেন কিছু কিছু কান্ট্রিতে ইউনিভার্সিটি ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে, বাট ভেরি আনফর্চুনেটলি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখন অ্যাকসেপ্ট করেনি, তো তারা অনলাইনে করতেছে। আর যারা হচ্ছে নেক্সট সেশন যারা অ্যাপ্লাই করবে তাদের জন্যই হচ্ছে মেনলি মানে ডিফিকাল্টিসটা হয়ে গেছে, কারণ একাডেমি কখন ওরা স্টার্ট করে সেটাও কিন্তু ওরাও ঠিক নির্দিষ্ট টাইম বলতে পারতেছে না। বাট স্টুডেন্টদেরকে ওরা এনকারেজ করতেছে যে তোমরা অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করার পরে সিচুয়েশন ডিমান্ড কখন আসা হবে, অনলাইন ক্লাস হবে কি না, এটা আলটিমেটলি সব কিছুই মানে একটু দোয়াশার মধ্যে আছে আর কি। এই জন্য আমি স্টুডেন্টদেরকে বলবো তোমরা যাই করো এখন জাস্ট বেঁচে থাকার জন্য যতটুকু করা সেটা করো, বাট বিদেশে যাইতে যে প্রিপারেশনগুলো লাগে সেটা তোমরা নিতে থাকো। ইভেন হচ্ছে তোমরা বাংলাদেশে যারা বিভিন্ন জায়গায় ভর্তি হবা, ইভেন যারা হচ্ছে এইচএসসি এক্সাম দাও নাই এখনও প্রিপারেশনটা আরও একটু ঝালাই করে নিতে পারো এই টাইমটা, তারপরে যখন গভর্নমেন্ট ডিসাইড করবে তখন পরীক্ষা দিবা। তো এই হচ্ছে মেন বেসিক ব্যাপার। আলটিমেটলি রেজাল্ট হচ্ছে আমার বক্তব্য একরকম ক্লিয়ার যে হচ্ছে সব কিছু ডিপেন্ড করবে নেক্সট সিচুয়েশনের উপরে। থ্যাংক ইউ অলিদ। আমি ব্যক্তিগতভাবে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। অ্যাকচুয়ালি এই জাতীয় অনুষ্ঠান আমি বিশ্বাস করি যেটা হলো অনেক স্টুডেন্টদের প্রতি একটা মানে অল্প সময়ের মধ্যে অনেক দ্রুত ছড়িয়ে দেওয়া যায়, এবং হচ্ছে আজকে যে ইনফরমেশনগুলো স্টুডেন্টরা পেয়েছে আমি মনে করি এখানে অনেক ইনফরমেশন যেটা হচ্ছে তারা হয়তো বা এই জাতীয় প্রোগ্রাম না হলে পেত না, এবং হচ্ছে সরাসরি যে ইনকারেক্ট, যেমন অনেকে আমাকে এখানে লিখেছে যে আমি দেখলাম যে লিখছে যে স্যারকে ডিরেক্ট আমরা লাইভ কোশ্চেন করতে পারতেছি, ভালো লাগছে। মানে এই যে একটা ইন্টিমেসিটা একদম ডিরেক্ট যে ইনভলভমেন্টটা, এবং হচ্ছে আপনাকে দিয়ে এবং হচ্ছে স্টুডেন্টরা যে আমি মনে করি এইটাও একটা মানে সময় যে স্যার আপনাকে দেখলো স্টুডেন্টরা, তারা একটু চিন্তা করলো, গার্ডিয়ানরা একটু চিন্তা করলো, এটাও কিন্তু একটা টাইম পাসের কিন্তু একটা ব্যাপার, যেহেতু লকডাউন টাইম। তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সানজাইন এডু লিমিটেডের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করি স্যার ভবিষ্যতেও স্টুডেন্টদের এইরকম কথা বলার জন্য আপনাকে আমরা স্যার সাথে পাবো। ধন্যবাদ স্যার আপনাকে, এবং সবাইকেই ধন্যবাদ। ধন্যবাদ মনির ভাই। তার মানে আমাদের আন্তর্জাতিক স্টুডেন্ট যারা রয়েছেন বাইরে পড়তে যেতে চায় তাদেরকে আসলে একটা অপেক্ষার মধ্যেই থাকতে হবে। তাদের অপেক্ষা একরকম, আবার যারা পরীক্ষার্থী তাদের অপেক্ষা আরেক রকম, পরীক্ষা দিতে হবে। তাই সর্বোপরি আমি এত স্বল্প সময়ে আসলে এত ব্রড একটা চ্যাপ্টার নিয়ে কথা বলার মতো আমরা স্কোপ পাইনি, তারপর অল্প সময় চেষ্টা করেছি। আমরা একটু আমাদের প্রিন্সিপাল স্যারের কাছে যাব। আমরা স্যারের কাছে একদম শেষ মোমেন্টে জানতে চাইবো যে স্যার সার্বিকভাবে আমাদের যদি খুব শিক্ষার্থী যারা দেখছেন তাদের প্রতি করণীয় খুব অল্প বাক্যে, এবং আজকের বিদায়ী বক্তব্যটা শুনতে চাই। আমরা আবারও চেষ্টা করবো আপনাকে কানেক্ট করবার। স্যার আপনার মুখে শুনতে চাই। ওকে, ধন্যবাদ আপনাকে। সবশেষে যেটা আমরা এতক্ষণ ধরে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে আসলে পড়ার মধ্যে রাখতে হবে। এখন পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে সেটা অনাকাঙ্ক্ষিত, এবং এটা কবে শেষ হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা সবাই আশা করি এবং দোয়া করি যে আমরা যেন দ্রুতই এই সমস্যা থেকে উত্তরণ লাভ করি, এবং কলেজ বা স্কুলগুলা সব খুলুক, বাচ্চাদের কলকাপুলিতে ভরে উঠুক। যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের হাতে যে প্ল্যাটফর্ম অর্থাৎ অনলাইন যে প্ল্যাটফর্মটা আছে এই প্ল্যাটফর্মের সর্বোচ্চ ব্যবহার করে আমরা যেন আমাদের বাচ্চাদেরকে যে শিক্ষার যে পরিবেশ সেটার কিছুটা হলেও দেওয়ার চেষ্টা করি, এবং বাচ্চারা যাতে পিছিয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখি। আর কলেজের পক্ষ থেকে আমি আমার অভিভাবকদের এবং ছাত্রদের উদ্দেশ্যে বলছি যে আপনারা বাচ্চাদের রেজাল্ট নিয়ে উদ্গ্রীব না হয়ে বাচ্চারা শিখতে পারছে কিনা সেটার ব্যাপারে বেশি মনোযোগী হবেন আশা করি।
কারণ শিক্ষাটাই আসল। রেজাল্ট কেউ একবার ভালো করবে, ক্লাসের একজন ফার্স্ট হবে একজন লাস্ট হবে, এটাই কিন্তু চিরচারিত নিয়ম। বাট লাস্ট বয়টা যে যাতে ঝরে না যায় এবং সে যাতে পরবর্তীতে মেইন স্ট্রিমে চলে আসতে পারে, সেটার জন্য আমরা সবাই চেষ্টা করব। কারণ আমাদের সকল স্টুডেন্ট অনেক কষ্ট করে আমাদের এই কলেজে ভর্তি হয়। আপনারা ভর্তি যুদ্ধের সময় দেখেছেন যে কত কষ্ট করে এই কলেজে ভর্তি হয়েছে। সো কেউ খারাপ নয়, বাট রেজাল্ট একজনের ফার্স্ট একজনকে লাস্ট হতেই হবে। সো রেজাল্ট নিয়ে নয়, আমরা শিখতে পারছি কিনা সেটার উপরে যদি আমরা সবাই মনোযোগী হই, আশা করি যে সবাই এই কোভিডের এই লকডাউনের সময়টাকে আমরা কাজে লাগাতে পারবো। আর ছাত্রদেরকে বলছি, বাসায় থাকাটা যদিও অনেক কষ্টের, বাট যেহেতু থাকতে হচ্ছে, সো এনজয় ইয়োর টাইম। মনে করো যে তোমরা কোনো এক জাহাজে বেড়াতে গিয়েছো, সেই চারিদিকে সমুদ্র, চারিদিকে অথই পানি, তুমি পানিতে নামতে পারবা না, কারণ সমুদ্রে সাগর আছে, সাগরে কি বলে শার্ক আছে, অন্যান্য জীবজন্তুর কারণে তুমি নামতে পারছো না। সো তোমাকে সেই জাহাজেই থাকতে হবে। সো জাহাজে যখন তোমার থাকাটা নিয়তি হয়ে গিয়েছে, তুমি জাহাজের থাকার সময়টাকে এনজয় করো, স্টাডি ওয়েল এবং বি সেফ। সবাইকে এই শুভ কামনা দিয়ে আমার তরফ থেকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের যেসব শিক্ষার্থীরা দেখছেন এবং অভিভাবকরা দেখছেন তাদেরকে বলবো চোখ রাখুন সানজেন এডু লিমিটেডের পেজে, এবং আমরা চেষ্টা করব লকডাউন মোমেন্টটাতে আপনাদেরকে আরো ভালো ভালো তথ্য এবং উপাত্ত দিয়ে চেষ্টা করব সাথে থাকবার। আর আজকে স্পেশালি আমাদের সাথে গেস্ট হিসেবে ছিলেন আমাদের অত্যন্ত প্রিয় একজন শিক্ষক এবং সবার অভিভাবক আমি বলবো, ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, এনডিসি পিএসসি প্রিন্সিপাল, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। স্যারের যোগ্য নেতৃত্বে আমরা একটা সুন্দর পরিবেশ পাচ্ছি এবং আমরা প্রত্যাশা করব আমাদের শিক্ষার্থী যারা স্যারের এই নেতৃত্বে আছেন তারা অবশ্যই আরো যোগ্য মানুষ হিসেবে সামনের সময়টাকে, সামনের যুদ্ধটাকে ফেস করবেন। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। স্যারকে অসংখ্য ধন্যবাদ। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ পরিবারকে এবং এই অনুষ্ঠানের পেছনে যেসব কলাকুশলীরা রয়েছেন, স্পেশালি সানজেন এডু লিমিটেডকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আর এই লাইভটা আপনারা আপনাদের প্রিয়জনকে শেয়ার দিয়ে রাখবেন, কারণ অনেক তথ্য রয়েছে। আপনারা স্যারের যারা বক্তব্যগুলো শুনছেন এই মুহূর্তে লাইভে, হয়তো পরবর্তীতে আরেকজন শিক্ষার্থীর কাজে লাগবে, তাকে আপনারা চাইলে ইনবক্সে শেয়ার করে রাখতে পারেন। আমরা সকলের জন্য প্রার্থনা করছি লকডাউনে সবার ভালো হোক, সবাই সুস্থ হয়ে সুস্থ পৃথিবীতে ফিরে আসুক। সবাই ভালো থাকুন। শুভরাত্রি।